একটা থিম ইনস্টল করছিলাম আমরা, এই তো। আচ্ছা, তো আমি থিম ইনস্টল করা কিভাবে দেখাইছি দেখেন। অ্যাড নিউতে ক্লিক করছিলাম, ওইখানে আপনার নেট থেকে তারা খুঁজে বের করে বিভিন্ন নতুন ফিচার, পপুলার, লেটেস্ট যেটাই সিলেক্ট করে ওই ওই ক্যাটাগরির থিমগুলোকে শো করবে। আমরা জাস্ট ইনস্টল নামে ক্লিক করে ডাউনলোড করে এটাকে অ্যাক্টিভেট করতে পারবো, এই তো কথা। কিন্তু এগুলা কোত্থেকে আসতেছে দেখা দরকার না? থিমগুলো এগুলা কি মানে আমাদের ড্যাশবোর্ডের ভিতরেই দিয়ে রাখছে? আমি যদি নেট ডিসকানেক্ট করে দিই, তারপর যদি আরেকবার থিমস আসি, সব তো কাজ করতেছে, কিন্তু যদি অ্যাড নিউতে ক্লিক করি দেখেন কি আসে না, কারণ নেট নাই। বুঝতে পারছিস? এগুলো নেট থেকে শো করে। নেট মানে কোত্থেকে? wordpress.org থেকে। কোত্থেকে? wordpress.org থেকে। এখানে দেখেন থিমস নামের একটা মেনু আছে, ক্লিক করেন এখানে, দেখতেছেন এই যে এখান থেকে। এগুলাই কিন্তু দেখছিলাম ওইখানে অ্যাড নিউ করতে গিয়ে। আমরা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করেও ইনস্টল করতে পারবো। থিম ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয় দেখেন। আচ্ছা, সাপোজ এই থিমটা, এই যে সার্চ লাইট, এটা ভালো লাগছে, আমরা যেটা করতে পারি ডাউনলোডে ক্লিক করতে পারি। আচ্ছা, এটা ডাউনলোড হবে, হওয়ার পরে এখন বলেন তো আমরা কি এখানে অ্যাড নিউ করাটা বেটার হবে না ডাউনলোড করে করাটা বেটার হবে? অ্যাড নিউ করে করাটা বেটার, এখানে মানে টাইমটা কম লাগে। কিন্তু বাই চান্স আপনি এখান থেকে ফ্রি থিমটাকে পাচ্ছেন না, খুঁজে পাইতেছেন না, বা এখানে আপনি অ্যাড নিউ করে ইনস্টল করতে গেলে ইরর আসতেছে, অনেক সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে কি আমরা ডাউনলোড করে নিতে পারি। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে ডাউনলোড হচ্ছে না থিমটা। আচ্ছা, এটাকে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে এটাকে দেখাই, তারপরে বাকিটা দেখাবো। আচ্ছা দেখেন, ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? কি হয়ে গেছে? ডাউনলোড হয়ে গেছে। এটাকে ওপেন করেন। কি দেখতে পাচ্ছেন? একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে যদি দেখেন কিছু ফাইল খুঁজবেন, যে এই ফাইলগুলো থাকলে বুঝবেন এই ফোল্ডারটাই আমাদের থিম। কারণ এখানে অনেক ফোল্ডার থাকতে পারে, একটা ভিতরে আরেকটা থাকতে পারে। ভিতরে যাবেন, যদি দেখেন দুইটা ফাইল আছে, একটা ফাইলের নাম হচ্ছে style.css, সরি, একটা ফাইলের নাম হচ্ছে index.php, আছে কিনা দেখেন। index.php আছে, আর একটা হচ্ছে style.css আছে। তার মানে এটা হচ্ছে আমাদের থিম। বাকিগুলো মানে আপনি জানেন এটা থিম, তারপরে কনফার্ম হওয়ার জন্য এই দুটো ফাইল চেক করে নেবেন। এখন যদি দেখেন যে একটা অন্য একটা ওয়েবসাইট, এটা থিম না, ওইখানে index.php আছে, style.css আছে, ওইটাই কি থিম হিসেবে ইনস্টল করবেন? না, আমি জাস্ট বললাম আপনি জানেন এটা থিম, জাস্ট কনফার্ম হওয়ার জন্য যে এই ফোল্ডারটাই আমরা ইনস্টল করতে পারবো কিনা। এই জন্য এর ভিতরে ঢুকে index.php আছে কিনা চেক করবেন, আর কি style.css আছে কিনা চেক করবেন। এই দুটো থাকেই থিমের মধ্যে। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে screenshot.png। মানে এই তিনটা ফাইল যদি থাকে তাহলে বুঝবেন আমাদের যে ফোল্ডারের মধ্যে আছে এই ফোল্ডারটা আমরা ইনস্টল করব। কিভাবে? হাউ? ওয়ার্ম ফোল্ডারে যান, www ব্যাচ 18 কন্টেন্ট, মানে wp কন্টেন্ট থিমস। এখানে আমাদের 4টা থিম আছে, তো এই ফোল্ডারটাকে এই ডিরেক্টরিতে রাখেন। শেষ হয়ে গেছে। এবার থিমসে যান, দেখেন কয়টা থিম ইনস্টল করা আছে এখন। 1টা 2টা 3টা 4টা 5টা। আগের 3টা ছিল, গত পার্টে আমি একটা দেখেছি, এখন আরেকটা, এই যে নতুনটা সার্চ লাইট ইনস্টল হয়ে গেছে এখানে রাখার ফলে। এখন জাস্ট কি করবো, অ্যাক্টিভেট করলেই ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এই যে ডিজাইন চেঞ্জ দেখতে পাচ্ছি, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এবার আরেকটা ওয়েতে দেখে, ধরেন অন্য একটা থিম, আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, এগুলো সব ফ্রি থিম দেখাচ্ছে, যেগুলো কিনতে হয় না, ফ্রি wordpress.org দিয়ে থাকে। আমি ধরে নেন আরেকটা থিম দেখাইতেছি, এটা ইনস্টলে ক্লিক করলাম, ক্লিক
করার পরে আগে শিওর হয়ে নেবেন এই জিনিসটা শো করে কিনা, এই মেসেজটা শো করে কিনা ডাউনলোডিং। ধরে নেন এটা ডাউনলোড হইতে হইতে একটা সময় ইরর শো করলো, এটা আর কাজ করতেছে না, বলতেছে ইরর, এটা ইনস্টল হবে না। তখন যে কাজটা করবেন এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, কোন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, জিপ পর্যন্ত, এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করবেন, দেখবেন ডাউনলোড করতে পারবেন। এর মানে কি আমাদের এখান থেকে ডাউনলোড হইতে হবে এমন কোনো কথা নাই, এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করতে পারবো। যদি এখানে ইরর শো করে বা ডাউনলোড হইতে সমস্যা হয় সামহাউ, সেম ওয়েতে এটা ডাউনলোড হলে কি করব, ওই ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিমস ফোল্ডারের মধ্যে রাখলেই কি ইনস্টল হয়ে যাবে অটো। এই ডাউনলোড হয়ে গেছে, এটা এই ফোল্ডারের ভিতরে যান, দেখেন index.php আছে কিনা, আছে, screenshot.png আছে, তারপর style.css আছে। তার মানে কি এটাই আমরা ইনস্টল করতে পারবো। পুল রাখেন, এটা আসছে, অ্যাক্টিভেটে ক্লিক করেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। রিলোড দেন একটা, দেখেন ডিজাইন চেঞ্জ। সো মেইনলি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিজাইনটা কিসের উপর ডিপেন্ড করে, থিমের উপরে। থিমে যেভাবে ডিজাইন করা থাকে ওয়েবসাইটটা ওইভাবেই, ওই ডিজাইনটাই শো করবে। এই হচ্ছে অবস্থা। ওকে, এখন আমরা এই থিমটা নিয়ে কাজ করি। ফার্স্টে দেখি উপরে কি লেখা, দিস ইজ আওয়ার ওয়েবসাইট। এটা কোত্থেকে চেঞ্জ করতে হয় খুঁজে বের করেন, সেটিংস থেকে। আচ্ছা আমি একটা একটা করে দেখাচ্ছি। থিমস, কাস্টমাইজ অলরেডি দেখাইছিলাম, ওই যে ড্যাশবোর্ডে এখানে কাস্টমাইজ বাটন ছিল, এখানে ক্লিক করছিলাম, আবার ক্লিক করি, আবার কাস্টমাইজে ক্লিক করি, এই যে কাস্টমাইজ আসলো। এই সাইট টাইটেল এখান থেকে যাই চেঞ্জ করব, যেমন আওয়ার ওয়েবসাইট, ট্যাগলাইন দিলাম অল অ্যাবাউট আস, বা সাপোজ এখানে দিলাম সফটেক আইটি, এখানে দিলাম লেটস বিল্ড ইউর ক্যারিয়ার। এটা যদি হাইড করে দিই তাহলে শো করবে না, আর যদি সিলেক্ট করে দিই শো করবে। আচ্ছা নিচে যান, কালার্স, দুই ধরনের কালার দেওয়া, এটা টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার যদি সাদা থাকে সাদা হয়ে গেছে, কালো দেই, চেঞ্জ হচ্ছে না, কিসের ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা সেভ করি, এটা এটা উপরে, এটা আর এটা, রাইট। আচ্ছা এটা টেক্সট কালার, এই টেক্সটের কালার কি হবে, ওগুলা সাপোজ আমি নীল করে দিলাম। আচ্ছা এবার একটু নিচে আসেন, এই যে হেডার ইমেজ, হেডার ইমেজ সেট করেন একটা। এরকম অপশন আসতে পারে মাঝে মধ্যে হেডার ইমেজের ক্ষেত্রে। তো আপনি ইচ্ছা করলে টাইনে বড় করতে পারেন, বা যতটুকু রাখতে চান অতটুকু রেখে ক্রপ করতে পারেন, ক্রপ ইমেজ। ক্রপ হয়ে গেছে, ওকে নিচে যান, ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ পারবো, সমস্যা নেই। এই যে আপলোড ফাইলস, এই জিনিসগুলো কোত্থেকে আসছে, মানে এগুলো কোত্থেকে আসছে, আমাদের কম্পিউটার থেকে তো আপলোড করছিলাম। আচ্ছা সমস্যা নাই, লাল বাতি নেই। বুঝতে পারছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা ছোট ছিল তো যেন ছোট আসছে, যে সিলেক্ট করলাম, করার পর দেখেন যে টাইল, সেন্টার দিয়ে দিলাম, ফিক্সড করে দিলাম, সেভ দিলাম, এবার রিলোড দেন।
বাইরে আসছে, তো এটার ভিতরে আসে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে থিমের ডিজাইন এরকমই। তারপর উইজেট, এবার আমরা ব্যাকে যাব একটু। অ্যাপিয়ারেন্সের মধ্যে তো থিমস আর কাস্টমাইজ থাকে, দেখেন উইজেট নামে আরেকটা অপশন থাকে, এটা কি? উইজেটে যান। আমরা একটা ওয়েবসাইটে বামে ডানে নিচে যদি দেখি এই টাইপের কিছু জিনিসপত্র আছে, রিসেন্ট পোস্ট হাবি যাবে, মেনলি আমাদের ওয়েবসাইটে সাইড বারে যা থাকে এগুলোকে বলা হয়, সাইড বারে যে আইটেমগুলো থাকে আইটেমগুলোকে বলা হয় কি? উইজেট। তো এখানে কি লেখা দেখেন, মেইন সাইড বারের মধ্যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা। এখানেও কি সাইড বারে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা। আচ্ছা আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। এবার এখানে কি কি জিনিসপত্র আছে? রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, এই উইজেটগুলো আছে এখানে। এখান থেকে যে কোনো একটা, সাপোজ রিসেন্ট পোস্ট আমি টান দিয়ে এখানে ফালা দিলাম, আছে এখন? সেভ তো লাগবে না, অটো সেভ হয়ে গেছে। এবার রিলোড দেন, আছে রিসেন্ট পোস্ট। রিসেন্ট কমেন্টটাও সাপোজ টান দিয়ে আপনি ফালাই দেন, আর নইলে আর্কাইভের নিচে নিয়ে আসেন, ড্র্যাগ এন্ড ড্রপ আর কি, রিলোড দেন, দেখেন আর্কাইভের নিচে চলে আসছে। সহজ না? তা আমি একটা কাজ করি, আমি সবগুলো ফালাই দিই। এবার কিছু থাকবে? কিছুই নাই। এখন আমরা যদি এখান থেকে যে কোনো একটা, বাম পাশে যেসব উইজেট দেখতেছেন যে কুল, কাস্টম পোস্ট, আর্কাইভ, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, এখান থেকে ক্যালেন্ডারটাকে টান দিয়ে এখানে বসায় দিলাম। মজা না? রিলোড দেন, এই যে দেখেন ক্যালেন্ডার চলে আসছে। বুঝতে সমস্যা হচ্ছে? বুঝছে না কিভাবে সেটা নিয়ে আমি কনফিউজড। হওয়ার তো কথা। না না, ওটা একবার ফালায় দিলে ওটা আপনি তো বুঝতে পারবেন না কোনটা কোথায় ছিল। তারপর টান দিয়ে এখানে বসাতে পারবেন, সবাই এখানেই থাকে, বাম পাশেই থাকে। হ্যাঁ, এই যে আমি এখানে টাইটেল সেট করলাম, ক্যালেন্ডার অটোমেটিক উইজেটের মাধ্যমে আসছে। আমি যদি ক্যালেন্ডারের নিচে অন্য একটা কিছু বসাতে চাই, সাপোজ আমি চাচ্ছি ক্যালেন্ডারের নিচে একটা সার্চ বক্স বসবে, সার্চ, তো এটা টান দিয়েও নিয়ে যেতে পারি। আমি টান দিয়ে নিলাম না আপাতত, আমি অন্যভাবে দেখাই। ক্লিক করেন, করলে বলবো আপনি কোন এরিয়াতে এই উইজেটটা সেট করতে চাচ্ছেন, কোন সাইড বারে। মেইন সাইড বারে বসান, এই যে মেইন সাইড বার এরিয়াতে। এবার রিলোড দেন একটা, দেখেন ক্যালেন্ডারের নিচে কি চলে আসছে, একটা সার্চের অপশন চলে আসছে। আপনি চাইলে এটাতে একটা টাইটেল দিতে পারেন, সার্চ হেয়ার। এই যে টাইটেল, তারপরে এটার আবার টান দিয়ে ক্যালেন্ডারের উপরে নিয়ে যেতে পারেন। দেখেন কঠিন। আমরা ড্যাশবোর্ড কি সেটা জানতেছি। হ্যাঁ বলা যায়, আমরা থিম কাস্টমাইজ করতেছি, এটাও বলা যায়। এই যে অপশনগুলো তৈরি মানে অপশনগুলো দেখতেছেন, অপশনগুলো তো যে থিম বানিয়েছে সে বানায় রাখছে। আপনি যখন থিম বানাবেন তখন আপনি এই অপশনগুলো কেমনে বানাবেন HTML CSS ছাড়া? এটা তো সে বানায় রাখছে। যেমন মনে করেন একটা লোক বাড়ি বানায় বলতেছে, তো বাড়িটা আজকে থেকে তোমার। আপনি যদি চিন্তা করেন বাড়ি যদি এমনি ফ্রিতে পাওয়া যায়, তাহলে নিজে বানানোর দরকারটা কি? সে তো আপনারা থাকতে দিয়েছে, সে লেখা দেয় নাই, তাই না? ব্যাপারটা এরকম। এটা মানুষের থিম, আরেকজনের থিম, সেটা ইউজ করতেছে। কিন্তু ওইরকম একটা থিম বানাতে গেলে কি, হ্যাঁ ওটা এটার সাথে মেলানো দরকার, ওটা আলাদা জিনিস। ওটাতে আপনাকে ওটা HTML CSS গেলে জিজ্ঞেস করেন, ওটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। ওটা ক্যালেন্ডার সেট করতে চাইলে আপনাকে দিয়ে করতে হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। আচ্ছা যাই হোক, উইজেট কি বুঝছি তো? উইজেট সবার চেহারা দেখে মনে হচ্ছে অন্য কিছু নিয়ে ব্যস্ত, এক একজনের চেহারা দেখে মনে হচ্ছে অন্য কিছু, কোনো ধ্যানে আছে।
এদিকে ফোকাস করেন। আচ্ছা, উইজেট এই যে নিচে নিচে শো করতেছে কেন? কারণ থিমের মধ্যেই নিচে নিচে শো করানোর ওইভাবে ডিজাইন করা আছে। থিমে যেভাবে ডিজাইন করা থাকে শো করা ওইভাবে। আপনারা মাঝে মধ্যে কয়েক লাখ কোশ্চেন আসবে, এটা করা যাবে কিনা, ওটা করা যাবে কিনা, থিমরে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করে লাভ নাই। আপনার থিমে বাই ডিফল্ট যা যা করা আছে ওগুলোই করা যাবে যদি আপনি কাস্টমাইজ করে করতে চান। আর যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান তাহলে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস এগুলো জানতে হবে, ঠিক আছে? আর নইলে প্লাগইন দিয়ে করতে হবে, প্লাগইন সম্পর্কে জানবে একটু পরে। আচ্ছা, উইজেট বুঝছি। ওকে, এখানে আরেকটা জিনিস দেখেন, ফার্স্ট ফ্রন্ট পেজ উইজেট এরিয়া, আরেকটা উইজেট এরিয়া, ক্লিক করেন। এখানে একটা ক্যালেন্ডার বসান, দেখেন তো কোথায় শো করে কোথাও। তার মানে এটা এখানে শো করবে না। আচ্ছা, আমরা অন্য একটা পেজে যাই, শো করে না, মানে এমন জায়গায় শো করবে যেটা এখন আমরা সেট করি নাই, সম্ভবত সেভ দেওয়া লাগে না। ওকে, সেকেন্ড ফ্রন্ট পেজ। আচ্ছা, এটা পরে দেখতেছি, সমস্যা নাই। এখানে কি লেখা? অ্যাপিয়ার্স ওয়েন ইউজিং দ্য অপশনাল ফ্রন্ট পেজ। আচ্ছা, বুঝতে পারছি, পরে দেখাবো। মেনুস, উইজেট বুঝছি তো, ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে এখনই জিজ্ঞেস করেন। মেনু, মেনু কি জিনিস? আমাদের থিমের মধ্যে যদি এরকম কিছু থাকে, এই যে উপরে, তারপরে ফুটারেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, অনেক জায়গায় থাকতে পারে, এগুলোকে মেনু বলা হয়। আমরা এইচটিএমএল সিএসএস করার সময় দেখছিলাম। মেনু সেট করা হয় কিভাবে? যারা ওয়ার্ডপ্রেস কিছুই পারে না, বেসিক পারে, এরা কি আমরা সেট করে সেটাকে দেখে। এরা যেটা করে, পেজে যায়, কয়টা পেজ এখানে? দুইটা। এখানে বাই ডিফল্ট ভাবে ওই দুইটা সেট হয়ে যায়। যদি আমি আরেকটা পেজ বানাই, সাপোজ পেজের নাম দিলাম কন্টাক্ট আস, ওটা কি বাই ডিফল্ট সেট হয়ে যায়। কিভাবে শো করতেছে দেখেন, মানে অ্যাবাউট আস ফার্স্টে, তারপরে মানে এ সি এস। আচ্ছা, আমি যদি এখন এ দিয়ে আরেকটা করি, বা মনে করেন জেড দিয়ে একটা করি, পেজ লাস্টে যায় কিনা দেখেন। সাপোজ জেড 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 এর কয়েকটা পেজ বানাইলাম, দেখেন তো এটা কোথায় থাকে। এবিসিডি অনুযায়ী সাজানো হয়ে গেছে, বুঝতে পারছি, এ টু জেড এইভাবে। কিন্তু আপনি চাইতেছেন এটা থাকবে এখানে, কিংবা একটা সাবমেনু হিসেবে। এগুলা কি মানে এভাবে পেজ বানায় করা যাবে না? ঝামেলা না একটা? ওকে, তো এই কারণে অনেকে কনফিউজড হয়ে যায়, কারণ এভাবে তো মেনুই সেট করে না, মেনু তো এভাবে সেট করেই না। তারা যেটা করে, পেজ বানানোর পরে দেখে মেনুতে চলে আসছে, বা খুশি, আমি মেনু বানাতে পারি। মেনু এভাবে বানানা, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে যাইতে হয়। গিয়ে এখন পর্যন্ত কোনো মেনু বানানো হয় নাই। যদি কোনো মেনু বানানো হয়ে থাকে, এখানে ম্যানেজ লোকেশন নামে একটা অপশন পাবেন। আছে কোনো ম্যানেজ লোকেশন? যদি না থাকে বুঝবেন এখনো পর্যন্ত কোনো মেনু বানানো হয় নাই। একটা কাজ করেন, ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করেন, করে একটা মেনুর নাম দেন। সাপোজ আমি মেনুর নাম দিলাম মেন মেনু, যে কোনো নাম দেন, এনিথিং। এবার দেখেন ম্যানেজ লোকেশন আসছে। ম্যানেজ লোকেশন মানে কি? এই যে মেনুটা, এই মেনুটা না, সাপোজ এখানে অনেকগুলো মেনু আছে, আমি ধরেন কয়েকটা মেনু বানাই, মেন মেনু, এই মেনু, সেই মেনু। না না, ব্যাপারটা আচ্ছা আমি বুঝাই। মেনুর যে আইটেমগুলা, এগুলাকে মেনু বলতেছি না, এগুলাতে একটা সিঙ্গেল পেজ বা সিঙ্গেল আইটেম, এগুলাকে মেনু বলতেছি না, টোটাল সেটটাকে একটা মেনু বলতেছি, সবগুলো মিলাইয়া একটা মেনু, বুঝতে পারছি? তা আমি একটা যতগুলো আইটেম থাকবে, এই আইটেমগুলোকে অ্যাড করার পরে যে সেটটা হবে এটাকে মেনু বলা হয়। আমি ধরেন অনেকগুলো মেনু বানালাম, এই মেনু, সেই মেনু, মেন মেনু। এইবার আমি মেন মেনুর মধ্যে রাখলাম, মনে করেন কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই দুইটা রাখলাম, রেখে সেভ করলাম। আবার এই মেনু নামে যে মেনুটা বানাইছি, এর মধ্যে আমি উপাদান রাখলাম, সাপোজ জেড জেড আর স্যাম্পল পেজ, সেভ করলাম। তারপরে সাপোজ সেই মেনু নামে যে মেনুটা বানাইলাম, এটার মধ্যে রাখলাম আমি কন্ট্যাক্ট আস, স্যাম্পল পেজ আর জেড জেড জেড, সব রাখলাম। কোথায়? সেই মেনুতে। এমনি যে
কোনো নামেই বানানো যায়, সমস্যা নেই। মেন কথা এগুলো বানাইলেই কিন্তু ওয়েবসাইটে চলে আসবে না। এখন আমরা যাব কোথায়, ম্যানেজ লোকেশনে। দেখবো আমাদের ওয়েবসাইটে কয়টা লোকেশন আছে, মেনুর কয়টা আছে, একটাই। যদি আরো 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 লোকেশন থাকতো, যেমন ফুটারে সেট করার অপশন, হেডারে সেট করার অপশন, এরকম আরো অনেকগুলো লোকেশন থাকতে পারে, বিভিন্ন থিমে থাকে। তা আমাদের থিমে কয়টা অপশন, এখানে কয়টা লোকেশন, একটাই, প্রাইমারি মেনু। এখন এই লোকেশনই তো বুঝাই যেতেছে। যদি কমন সেন্স ইউজ করেন বুঝতেই পারবেন এটাই সেই মেনু। মাঝে মধ্যে কমন সেন্স ইউজ করা দরকার আছে। যদি এখন জিজ্ঞেস করেন ভাই আমাদের ওয়েবসাইটে মেনু কই, মানে সেট করলে কই শো করবে, সো দিস ইজ কল্ড ল্যাক অফ কমন সেন্স, আমার যেটা মনে হয়। দেখতেই পাচ্ছেন এখানে মেনু শো করতেছে, ইউজ ইউর আইজ। আচ্ছা, প্রাইমারি মেনু সিলেক্ট, কোন মেনুটা শো করতে চান, যেই মেনুটা সিলেক্ট করবেন এই লোকেশনে সেই মেনুর উপাদানগুলোই ওইখানে শো করবে। সাপোজ আমি এই মেনু সেট করলাম কোথায়, প্রাইমারি মেনু লোকেশনে, তাহলে কি কি শো করবে, জেড স্যাম্পল পেজ। যদি আমি এই লোকেশনে সেট করি মেইন মেনু, তাহলে কি ওই মেনুতে যে উপাদানগুলো দেওয়া আছে ওই উপাদানগুলো শো করবে ওই মেনুতে। আমি যদি সেট করি সেই মেনু, সবগুলো শো করবে, কারণ আমি সবগুলো সেট করে রাখছি এই সেটের মধ্যে, এই মেনুর মধ্যে, বুঝতে পারছি? তা আমাদের লোকেশন একটা, এতগুলো মেনু বানানোর দরকার আছে না। সব মেনু ডিলিট করে দেন, আপাতত একটাই মেনু রাখেন, সেখানে যা যা উপাদান রাখতে চান ওগুলো ওইভাবে রাখবেন। সবগুলো মেনু ডিলিট করে দিই। আমি এতগুলো বানালাম এটাই বোঝানোর জন্য আমরা একই সাথে অনেকগুলো মেনু বানায় রাখতে পারি, এক একটা মেনুতে এক একটা উপাদান রাখতে পারি। যেটাই সেট করবো লোকেশনে ওগুলাই শো করবে। আচ্ছা, আমরা আবার আরেকটা মেনু বানাই, সাপোজ মেনু বানাইলাম। এবার কি কি লাগবে আমাদের, সাপোজ হোম লাগবে, অ্যাবাউট আস লাগবে, স্যাম্পল পেজটা ধরেন আগে লাগবে। সো আগে নিয়ে আসেন। আমি যে কোনোটা কি করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আগে পরে নিয়ে আসতে পারবো, বুঝতে পারছি? জেড এটাকে মনে করেন আপনি অ্যাবাউট আস এর ভিতরে নিয়ে আসলেন, দেখেন একটু ডানে আনা যায়, ডানে আনলে বুঝতে পারি এটা হচ্ছে সাব মেনু। কি এটা? সাব মেনু। যদি বরাবর রাখেন তাহলে নর্মাল মেনু। আচ্ছা, এবার এখানেই দেখেন লোকেশন সেট করার অপশন আছে নিচে। এখানে না গিয়ে আমরা এখান থেকেও সেট করতে পারবো যে এই মেনুটা কোথায় সেট করতে চাই, প্রাইমারি মেনু লোকেশনে। একটাই লোকেশনের জন্য একটাই শো করতেছে। সেভ দেন, রিলোড দেন, যা যা সেট করছি এগুলো শো করতেছে। হোম, স্যাম্পল পেজ, অ্যাবাউট আস, জেড, কন্ট্যাক্ট আস। আমি যদি বাই চান্স এটাকে টান দিয়ে অ্যাবাউট আসের সাব মেনু হিসেবে নিয়ে আসি, তারপরে সেভ করি, রিলোড দিই, ঠিক আছে? কঠিন? এখন আপনি চিন্তা করতেছেন তাহলে HTML CSS শেখার কি দরকার ছিল? আরে এরা তো বানায় রাখছে, এটা আমরা নিজেরা বানানো লাগবে না পরে, ঠিক আছে? এটা অ্যান্সার 3 বার দিলাম এখন পর্যন্ত। এটা তো ওরা বানায় রাখছে ডিজাইন, এই কারণে লাগতেছে না। বাট আমরা নিজেরা যখন ডিজাইন বানাতে যাবো এই টাইপের ডিজাইন, তখন তো লাগবে, বুঝতে পারছি? তখন তো HTML CSS শেখা মানে জানা লাগবে। ওকে, যাই হোক, যদি আবার আমি জেড এর আন্ডারে স্যাম্পল পেজটাকে নিয়ে আসি, সাবমেনু হিসেবে থাকবে, ঠিক আছে? ডিজাইনই এইভাবে করা। আর ডিজাইন কি দিয়ে করে? সিএসএস দিয়ে। কি দিয়ে করে? সিএসএস দিয়ে। সাপোজ আমি চাচ্ছি না এটার কালারটা এটা হোক, এটা কমন সেন্স, যে আমরা যদি HTML CSS পারি, কমন সেন্স ইউজ করলে বুঝবেন লাল করতে কি দিয়া, সিএসএস দিয়ে। তো রাইট ক্লিক করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে, style.css এর 1533 নাম্বার লাইন। কি দেওয়া? ব্যাকগ্রাউন্ড কালার এত দেওয়া। তো একটা কাজ করেন, আপনি যদি সার্চ দিতে চান, এটা চেঞ্জ করতে চান, তাহলে এই যে সিলেক্টরটা, আমরা তো HTML CSS পারি, যারা পারেন না তারা এগুলো বুঝে কোনো লাভ নাই, HTML CSS আগে শিখে আসে। এই যে সিলেক্টর, ক্লিক করেন, সিলেক্ট হয়েছে, কপি করেন, করে অ্যাপিয়ারেন্স থেকে যাবেন এডিটরে। কোথায় যাবেন? দেখেন এখানে সবগুলো ফাইল লিস্ট করা থাকে ডান পাশে, PHP ফাইল। আর একদম নিচে
স্টাইল ডট সিএসএস ফাইলটা থাকে, তো এটা আমরা এডিট করতে চাইলে করতে পারবো। তো এখানে সার্চ দেন, এডিটরে গেলে স্টাইল ডট সিএসএসটাই শো করে থাকে। সার্চ দিলাম, পাইছি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আবার সার্চ দেন, এবার পাইছি। এবার একটা কাজ করেন, আপনি চাচ্ছেন এটা এই কালারটা হবে না, অন্য একটা কালার হবে, তো অন্য একটা কালারের কোড নিয়ে আসেন। সরি, একটা কালারের কোড চুজ করেন, ধরেন এটা, এখানে বসায় দেন। এবার আপডেট দেন, আপডেট দিয়ে রিলোড দেন। হয়েছে, চেঞ্জ হয়েছে। সো আমরা সিএসএস দিয়ে এই ডিজাইনের মতো চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছি? ধরে নেন এটা রেসপন্সিভ না, সাপোজ এটা তো রেসপন্সিভ বুঝাই যেতেছে, কিন্তু ধরে নেন এটা রেসপন্সিভ না। সো রেসপন্সিভ করবেন কেমনে? সাপোজ রেসপন্সিভ ডট সিএসএস নামে ফাইল নেই, শুধু স্টাইল ডট সিএসএস আছে, তখন রেসপন্সিভ করবেন কিভাবে? এই থিমটাকে সিএসএস ফাইলের ভিতরে যেসব জায়গায় পিক্সেল দেওয়া আছে ওগুলোর পার্সেন্টেজ নিয়ে আসবেন, মানে যেসব জায়গায় উইথ পিক্সেল দেওয়া আছে আমরা অলরেডি দেখছি রেসপন্সিভ করা, সো টেনশনের কিছু নাই। পিক্সেলটাকে পার্সেন্ট করে ঠিক মতো আগে মিলাইয়া পরে কি মিডিয়া করে দিয়ে এটারে সাজান, এই তো ওকে। তো রেসপন্সিভও করতে পারার কথা। ওকে, যাই হোক, আমরা আবার মেনুজে ফিরে যাই। মেনু সেট করা বুঝছি। আপনারা মেনু সেট করতে গিয়ে শান্ত ভাই, তারপরে আরও যারা আছেন ওনার টাইপের প্র্যাকটিস করেন না, ডেলি একই এক্সকিউজ পাই, এতটুকু করছি বাকিটা করার টাইম পাই নাই, ঠিক আছে? এনাদের যে সমস্যাটা হবে, মেনু বানায়া লোকেশনটা সেট করবে না, পরে কমপ্লেন যেটা আসবে, ভাই মেনু তো শো করে না। মেনু বানাইলে হবে না, লোকেশন সেট করতে হবে। এটা বলার কারণ আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাচে মিনিমাম 5 থেকে 6 জন থাকে যারা এই সেম কমপ্লেন করে, মেনু বানাইছি মেনু শো করে না। কারণ কি? মেনু লোকেশন সেট করে নেই, বুঝতে পারছি? এই মেনুটা কোন লোকেশনে শো করবে। আপনি আমাকে গত 1 মাস আগে বলছিলাম আমি এই সপ্তাহ থেকে সিরিয়াস হয়ে যাব, বলছিল নি? এখনো সিরিয়াসনেস দেখতেছি না। গেছে অলরেডি? কি সমস্যা ছিল? আচ্ছা, হেডার ব্যাকগ্রাউন্ড দেখেন, এগুলো কোথায়? ওই কাস্টমাইজের ভিতরেই আমরা দেখছি হেডার ইমেজ কি জিনিস আর ব্যাকগ্রাউন্ড ইমেজ কি জিনিস, বুঝতে পারছি? হেডার আর কি ব্যাকগ্রাউন্ড। তো আমরা অ্যাপিয়ারেন্সের সবগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া নিচ্ছি। থিমস কি? থিমস দিয়ে কি করে? থিমের মধ্যে থিমসে গেলে থিমগুলো শো করে, যেগুলো ইনস্টল করা আছে আমরা অ্যাড নিউ করে নতুন থিম ইনস্টল করতে পারবো, বুঝতে পারছি? ওকে, কাস্টমাইজ দিয়ে কি করে? বিভিন্ন অপশন থাকে, অপশনগুলোকে চেঞ্জ করা যায়। উইজেট, এটাতে কি করে? ওয়েবসাইটে সাইড বারে বা ফুটারে যদি কিছু উইজেট সেট করা দরকার হয় তাহলে আমরা সেট করতে পারবো। মেনুস, মেনুতে বিভিন্ন আইটেম সেট করার জন্য। হেডার কাস্টমাইজে দেখছি যে হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ডও দেখছি। এডিটর কি? এডিটরে কি আমাদের সবসময় মেনলি যেটা দরকার হবে, সিএসএস চেঞ্জ করে কাজ করা দরকার হবে। মানে একটা কালার পছন্দ হইতেছে না, আমি সিএসএস থেকে চেঞ্জ করতে চাচ্ছি, একটা কালার চেঞ্জ করার আগে অবশ্যই চেক করে নেবেন কাস্টমাইজে ওটা চেঞ্জ করার অপশন আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে সিএসএস দিয়ে চেঞ্জ করতে হবে। কন্ট্রোল+F দিলে সার্চ করার অপশন আসে, বুঝতে পারছি? এখান থেকে আপনি সিএসএস চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আসি প্লাগইনসে। এটা থিমসের মতো, এখানে যেসব প্লাগইন ইনস্টল করা আছে ওগুলো লিস্ট শো করবে। আমরা যদি নতুন কোনো প্লাগইন ইনস্টল করতে চাই তাহলে কি অ্যাড নিউ করে করতে হবে। এখন প্লাগইনটা কি জিনিস? আমরা তো বুঝি থিম মানে ডিজাইন। আমরা আমাদের থিমে যতগুলো ফাংশনালিটি পাবো, এগুলো ছাড়াও যদি কোনো ফাংশনালিটি আমার ওয়েবসাইটে অ্যাড করতে চাই, যেই ফাংশনালিটিটা আমি নিজে বানাইতে পারবো না, ঠিক আছে? যে ফাংশনালিটি আমি জানি অ্যাড করা যাবে কিন্তু আমি বানাইতে পারবো না, ওটা প্লাগইন দিয়ে অ্যাড করতে হবে। সাপোজ আমি আমার সাইড বারে একটা ফেসবুকে লাইক বক্স বসাইতে চাইতেছি,
কি হিসেবে বসাতে হবে বলো তো? উইজেট হিসেবে। যদি বলতাম ক্যালেন্ডার তাহলে ঠিকই উইজেট মাথায় আসতো নাকি? সাইড বারে যাই অ্যাড করবো সব কি হিসেবে? উইজেট হিসেবে। তো আমরা একটা উইজেটের প্লাগইন ইনস্টল করতে পারি। ধরে নেন ফেসবুক লাইক বক্স লিখে একটা সার্চ দিই, ফেসবুক লাইক বক্স। ওকে, ফেসবুক লাইক বক্স সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে অনেক প্লাগইন পাবেন। কয়টা? 5-6টা পাবেন। কোনটা ইউজ করবেন? সব একই টাইপের, সব একই কাজ করে, একই টাইপের, সো টেনশন করার কিছু নাই। যেগুলো দেখবেন রেটিং একটু ভালো, মানুষ গালিগালাজ কম করছে, ওগুলা। তো এখানে সফটওয়্যার স্টুডেন্টদেরও প্লাগইন আছে অনেক, এই যে একটা, ঠিক আছে, যদিও আমার নাম না, আমি বানাই নাই, ঠিক আছে। আমার প্লাগইন সব প্রিমিয়াম প্লাগইন, ফ্রি আমি খুব কম আপলোড করছি। আচ্ছা, এটাই মনে করেন ইনস্টল করে, এই যে লোগো দেখে বোঝা যায় সফটওয়্যার স্টুডেন্ট। ইনস্টল করেন, অ্যাক্টিভেট করেন। ওকে, এবার রিলোড দেন। ওয়েবসাইটে কিছু অ্যাড হওয়ার কথা? কিছু অ্যাড হওয়ার কথা না, কারণ এই প্লাগইনটা আমরা কেন ইউজ করতে চাচ্ছি? উইজেট হিসেবে। উইজেট তো অটোমেটিক সেট হয় না, অটো সেট হয় না, আমাদের টান দিয়ে বসানো লাগে, টান দিয়ে বসানো লাগে। সেটিংসে দেখেন ফেসবুক লাইক বক্সে কিছু আসে নাই, টুলসে নাই, ইউজার্সে নাই। এবার অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যান, যেহেতু উইজেটে সেট করবো, উইজেটে যান। একটা প্লাগইন কেমনে ইউজ করবো এটা চিন্তা করার কোনো অবকাশ নেই। প্লাগইনটা দিয়ে কি করবেন এটা চিন্তা করলেই দেখবেন অটোমেটিক পেয়ে গেছেন কিভাবে কি করতে হয়, কিভাবে কাজ করবো এটা চিন্তা না করে কি করতে চাই প্লাগইনটা দিয়ে সেটা চিন্তা করবেন। প্লাগইনটা দিয়ে কি করতে চাই? উইজেট সেট করতে চাই, সো উইজেটে যান, তাহলে এই অপশন পাবেন। এখানে দেখেন এই যে WP ব্যাচ লাইক বক্স নামে একটা উইজেট চলে আসছে, ক্লিক করেন, করে সেট করে ফেলেন। দেখেন কি কি ফিল্ড আসছে, টাইটেল, ফেসবুক লাইক পেজ ইউআরএল, হাইড, উইথ। তো একটা টাইটেল দেন এখানে, সাপোজ লাইক আস বা ফলো আস, জয়েন আস, জয়েন আস। একটা পেজের লিঙ্ক দিয়ে দেন। ঠিক আছে, ধরেন একটা হাইট দিলাম 300, একটা উইথ দিলাম 200, দিয়ে সেভ দিলাম। এই রিলোড দেন। মানে টাইটেলটা আসছে, লাইক বক্স আসে না, একটু ওয়েট করি। আসছে, ঠিক আছে। আমরা এরকম লাইক বক্স আনতে পারবো। এটা থিমে ছিল না, ছিল থিমে, এই জন্য আলাদা করে অ্যাড করার জন্য কি করলাম, ফেসবুক লাইক বক্সের একটা প্লাগইন ইনস্টল করলাম আমরা। আচ্ছা, তারপর সাপোজ এই যে আমরা এখানে নিচে স্ক্রল করতেছি, এখানে যদি একটা এই যে স্ক্রল টু টপ বাটন থাকতো তাহলে ভালো হতো, ক্লিক করলে স্লোলি উপরে চলে যাবে। একটা কাজ করেন, অ্যাড নিউ করেন, এখানে সার্চ দিতে পারেন স্ক্রল টু টপ। নামটা জানতে হবে কি অ্যাড করতে চান। আপনি বলতেছেন ভাই এখানে এই জিনিস শো করবে, এই জিনিস কি নামই জানেন না আপনি, নাম না জানলে সার্চ দিবেন কেমনে? অ্যাটলিস্ট জিনিসটার নাম জানতে হবে যে কি অ্যাড করতে চান আপনি। এখানে দেখেন অনেক স্ক্রল টু টপ প্লাগইন পাবেন। ওকে, অনেক অনেক পাবেন। এই যে একটা দেখেন, আচ্ছা ইনস্টল করেন এটা। অ্যাক্টিভেট করেন, রিলোড দেন। একটা আসছে কোনো স্ক্রল টু টপ, একটু নিচে যান, এবার আসছে, ক্লিক করেন, দেখেন স্লোলি উপরে চলে গেছে, আবার হাইড হয়ে গেছে, আবার নিচে যান, ক্লিক করেন, স্লোলি উপরে চলে গেছে। বুঝতে পারছি? এই টাইপের। তো আমি আমার থিমে নাই বা আমার ওয়েবসাইটে নাই, আমার কোনো ফ্যাসিলিটি অ্যাড করার জন্যই কি ইউজ করতে পারি, প্লাগইন। সেটা যেটা অ্যাড করতে চান ওই নামের প্লাগইন দিয়ে সার্চ দিবেন। ওকে, এখন হইতে পারে আমার ওয়েবসাইটে আমি একটা পপ আপ মেসেজ শো করতে চাই,
পপ আপ মেসেজ, তাহলে অ্যাড নিউ করেন, নাম তো জানি অ্যাটলিস্ট পপ আপ। পপ আপ মানে কি, 22 উঠবে পপ আপ মেসেজ। দেখি কি কি প্লাগইন আছে বা কয়টা পাওয়া যায়। 422টা পপ আপ মেসেজ নামেই প্লাগইন আছে, যাই একটাও কেউ এখন পর্যন্ত ইনস্টল করে নেই। যাই হোক, এই ওয়ার্ডপ্রেস প্লাগইন হুইচ ইজ সিম্পলি অ্যালাউ ইউ টু ডিসপ্লে পপ আপ ফ্ল্যাশ মেসেজ আফটার লগইন। আচ্ছা বাদ দেন, এটা ভালো না। আচ্ছা ভালো কথা, একটা প্লাগইন কিভাবে ইউজ করতে হয় বা এটার কাজ কি সেটা আগে আমরা কিভাবে বুঝবো? নাম পড়েই তো বুঝবো না। এটাতে কি করে, ছবিতে ক্লিক করবেন, একটা ছবিতে একটা ক্লিক করবেন, এরকম একটা পপ আপ আসবে, আসার পরে ডেসক্রিপশনে পড়বেন কি লেখা আছে, ক্যান বি ডিসপ্লে। যে বানিয়েছে সে তো দেখতেছি মনে হয় বাংলাদেশি, ইংলিশটা ঠিক মতো লিখতে পারেনি। এনিওয়ে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে বহুত ইংলিশে। তার সাথে ভালো কোনো প্লাগইন ইউজ করি, সিম্পল পপ আপ ম্যানেজার ক্লিক করেন। একটা জিনিস খেয়াল করছেন, তার প্লাগইন আমি চেকও করি নাই, যখন দেখছি তার ইংলিশে ভুল আছে। না না না, বললাম আমি লোকটাকে জাজ করছি কি দিয়ে, তার ইংলিশের কোয়ালিটি দেখে। বুঝতে পারছি? আপনাদের ইংলিশগুলো অ্যাটলিস্ট ঠিক রাখেন সব জায়গায়। একটা মানুষের বিভিন্ন জিনিসের উপরে মানে ক্লায়েন্টরা তার কোয়ালিটি অনেক সময় জাজ করে। একটা হচ্ছে তার কথাবার্তার স্টাইল, মানে কিভাবে লিখতেছে সে, আর একটা হচ্ছে সে কিভাবে ইংলিশ লিখতেছে, ঠিক আছে? তারপরে সে আসলে কতটা রেসপন্সিবল, ওইখানে দেখছিলেন ডেসক্রিপশনে এক লাইন লেখা রাখছে, কতটা রেসপন্সিবল বুঝাই যায়। আচ্ছা বাদ দেন, এখানে দেখেন pop-up a message on your WordPress blog is now very easy if you want to promote your brand new newsletter functionality. এখানে নিউজলেটারের একটা অপশন অ্যাড করতে পারবো সম্ভবত। দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো লেখা। আপনি যদি তাও না বুঝেন, একটা কাজ করবেন, স্ক্রিনশটে ক্লিক করবেন, দেখেন স্ক্রিনশট শো করতেছে, এই যে এভাবে শো করবে, কত সুন্দর করে লেখা। এবার ইনস্টল নাও ক্লিক করেন, এটা মনে করেন ভালো লাগছে, অ্যাক্টিভেট করেন, হয়ে গেছে অ্যাক্টিভেট। এই প্লাগইনটা না অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা জানতে চাইছি, যে অ্যাক্টিভেট হয়েছে। এবার আপনার কাজ হলো এটা কোথায় সেট করতে চান, ওয়েবসাইটের পপ আপে, তাই তো? পপ আপে সেট করার কোনো অপশন তো এখন পর্যন্ত দেখলাম না, আমরা দেখি নাই। তাহলে একটা কাজ করবেন, ফার্স্টে সেটিংসে নিয়ে যাবেন, মাউস নিয়ে গিয়ে দেখবেন নতুন কিছু অ্যাড হয়েছে কিনা। এই যে পপ আপ সেটিংস, এটা কিন্তু আগে ছিল না, ছিল আগে। প্লাগইনটা অ্যাক্টিভেট করার পর আসছে। কিংবা আরেকটা কাজ করতে পারেন, প্লাগইনসের মধ্যেই মানে প্লাগইনের সাথেই দেখবেন ডিঅ্যাক্টিভেট আর এডিটের সাথে সেটিংস নামে কিছু আছে কিনা, আছে? ওকে, এবার সেটিংসে ক্লিক করুন, তো আসছে দেখেন তো। এখন উপর থেকে পড়েন এনেবল প্লাগইন, চেক করে দেন। Where would you like the pop-up window to be visible? Only on the home page or front page of the site? হোম পেজে না, আমি সব জায়গায় করতে চাই মনে করো, তাহলে এটা সিলেক্ট করব। শুধু হোম পেজে করতে চাইলে এটা। তারপরে ডিবাগ মোড, নো কুকি, পপ আপ অনলি ভিজিবল ফর লগড ইন অ্যাডমিন অন ফ্রন্ট পেজ। এটা মানে হইতেছে আপনি যদি সবার জন্য শো করতে না চান, শুধু অ্যাডমিনের জন্য শো করতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন। আচ্ছা, ডিসপ্লে ক্লোজ বাটন, যাতে ক্লোজ দেওয়ার মতো বাটন থাকে, ওটা ডিসপ্লে হবে কিনা সেটা চেক করলাম। কুকি ডিউরেশন, কতদিন পর পর শো করবে, একবার প্রথমবার আসার পরে, দ্বিতীয়বার কতদিন পরে আবার আসলে শো করবে। এখানে ধরেন দিলাম আমি 1 ডে, আচ্ছা কিছু দিলাম না আপাতত। হাইট উইথ কত হবে, এটা থাক, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তারপর ওপাসিটি কি কত হবে। ওপাসিটি মানে কি, পিছন দিকে যাতে দেখা যায়। রিসেট সিএসএস ইনসাইড দ্য পপ আপ, সিএসএসটা রিসেট করে নিতে চান কিনা। যাই হোক, আমি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করি, সাপোজ লোরেম ইপসাম ডলর সিট আমের আমি তুমি সে। ওকে, দিস
ডিসেবল ক্লোজিং পপআপ when clicking outside it, বাইরে ক্লিক করলে পপআপটা চলে যাবে কিনা, ঠিক আছে? এটা এমনি যাবে, কিন্তু আমি এটা চেক করলে ওটা কি হবে না, ডিসেবল হয়ে থাকবে। যাই হোক, সেভ দেন, এবার রিলোড দেন, দেখেন তো আছে কিনা, ক্রস আসছে কিনা। বাইরে ক্লিক করেন, চলে গেছে। এবার আরেকবার আসেন, আর আসবে না, কারণ আমি টাইম দিয়ে দিই নি কতদিন পরে আসবে। যদি 1 ডে দিয়ে রাখি তাহলে একদিন পরে, বুঝতে পারছি? আচ্ছা, এরকম করা যায় কিনা দেখতে হবে। পসিবল ভ্যালুজ আর এমটি ফর ওয়ান ডিসপ্লে অফ দ্য পপআপ পার সেশন, 0 ফর শোয়িং পপআপ অন এভরি পেজেস এভরি টাইম। আচ্ছা, 0 দিলে সবসময় আসবে। অলরেডি হয়ে গেছে স্যার, হিস্টোরি ক্লিন করলে পরে আসবে। যাই হোক, প্রথমে দেওয়া থাকলে কাজ করতে, বুঝতে পারছি? মানে প্লাগইনের কাজ কি? এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করা। কি করা? এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করা। আপনারা প্লাগইনের জন্য এই ওয়েবসাইটটাতে যাবেন, wp-plugin-directory.org। কোথায় যাবেন? wp-plugin-directory.org। এই ওয়েবসাইটের মেইন ফ্যাসিলিটি হইতেছে এখানে ক্যাটাগরি ওয়াইজ সাজানো থাকে যে এই ক্যাটাগরির কয়টা প্লাগইন আছে, এই টাইপের, রাইট? আপনি কি টাইপের প্লাগইন দরকার সেটা তো আপনি জানেন, তাই না? আপনি এখান থেকে ক্যাটাগরি থেকে চুজ করতে পারেন। সাপোজ যে ক্যাটাগরি অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড প্লাগইন দরকার, অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড দরকার, না কোন টাইপের দরকার, এখান থেকে আপনি ক্যাটাগরি চুজ করতে পারবেন। সাপোজ ইভেন্টস অ্যান্ড ক্যালেন্ডার্স, মাইগ্রেশন, ফটো, যে কোনো টাইপের, বুঝতে পারছি? যে টাইপের প্লাগইন দরকার ওই রকম একটা ইতে যাবেন। সাপোজ আমি অডিও আর ভিডিওতে গেলাম, এই ক্যাটাগরিতে গেলাম, দেখেন এই ক্যাটাগরিতে কয়টা প্লাগইন আছে? 113টা। অডিও রিলেটেড কয়টা? 33টা। ভিডিও রিলেটেড, ইউটিউব রিলেটেড কয়টা? 38টা। প্রত্যেকটা প্লাগইন সম্পর্কে যখন আপনার আইডিয়া থাকবে, মানে মেইন কথা এই ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরির সবগুলা প্লাগইন সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, আপনাকে আর কেউ প্লাগইন রিলেটেড কোনো কাজ দিয়ে আটকাতে পারবে না। মেইন কথা, এই প্রত্যেকটা প্লাগইন নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে হিউজ কাজ পাবেন বিভিন্ন মার্কেট প্লেসে। ওয়ার্ডপ্রেসের প্লাগইন রিলেটেড কাজ বেশি থাকে, যে এটা করতে চাই কিন্তু কোন প্লাগইন দিয়ে করতে হবে সেটা জানা না। তা আপনি যদি প্লাগইনগুলো আগে ইউজ করে রাখেন তাহলে কি, তাহলে আপনি তাকে বলতে পারবেন আমি পারবো, তখন আপনি প্লাগইন দিয়ে কাজটা করে দেবেন। আপনি যদি আগে থেকে এইসব প্লাগইন নিয়ে কাজ না করে থাকেন তাহলে কি ক্লায়েন্ট মানে বুঝতেই পারবেন না এই কাজটা কোন প্লাগইন দিয়ে করে, বা প্লাগইন দিয়ে করা যাবে কিনা সেটা নিয়েও কনফিউশনে থাকবে। সবকিছু সার্চ দিয়ে পাওয়া যায় না, বুঝতে পারছি? আচ্ছা, সাপোজ আমি একটা দেখা দিই, এখানে 106, 217 অনেক প্লাগইন। আচ্ছা, এটাতে যাই, এখানে 1000-এর উপরে প্লাগইন আছে। এতগুলো দেখানো সম্ভব? অনেকগুলোই দেখাবো, সমস্যা নেই। সাপোজ এখান থেকে WP উইজার্ড ক্লোব, তারপরে কোনটাতে কি করে একটু পড়ে, shorten your links, turn long URLs into your domain.com/short URL, great for affiliate marketers who want to cloak their links। মানে আমাদের ওয়েবসাইটের সাপোজ একটা পেজে যখন আমরা যাই, দেখেন এরকম থাকে। যদি আপনি এটাকে শর্ট লিঙ্ক করতে চান তাহলে প্লাগইন ইউজ করতে পারেন। এখানে ডেসক্রিপশন আগে পড়ে নেবেন, এটা কিভাবে কাজ করে, কি কাজ করে ভিতরে জান, এটা পড়েন। এখানে হিয়ার ইজ হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে। ক্রিয়েট লিঙ্ক ইন দ্য WP উইজার্ড ক্লোক সেকশন অফ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, এন্টার এ নেম অফ ফর দ্য লিঙ্ক, এই টাইপের। আচ্ছা, যাই হোক, আমি ডাউনলোড করি। কি ডাউনলোডের অপশন আসছে কোত্থেকে? আমি মাউস নিয়ে যাওয়ার পর একটু একদম স্ক্রিনের একদম নিচে বামে থাকেন, কোত্থেকে ডাউনলোড হচ্ছে। তো যত ফ্রি প্লাগইন আছে সব কি wordpress.org, ওরা কি wordpress.org প্লাগইনই এখানে শো করতেছে, বুঝতে পারছি? ডাউনলোডে ক্লিক করি, একটা ডাউনলোড হচ্ছে। এখন কথা হইতেছে, আমরা যত প্লাগইন ইনস্টল করি এগুলো
এটা কোথায় গিয়ে জমা হয়, কোন ফোল্ডারে? এটা যাই হচ্ছে আপনার ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে প্লাগইনস ফোল্ডারে। কোথায়? থিমগুলো ছিল থিমস ফোল্ডারে, আর প্লাগইনগুলো প্লাগইনস ফোল্ডারে। এই যেটা ইনস্টল করলাম, সিম্পল পপ আপ, ফেসবুক লাইক বক্স, টোটাল সবই চলে আসছে। আচ্ছা, এখন যে প্লাগইনটা ডাউনলোড করলাম এটা ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেছে। এখন একটু খেয়াল করেন এখানে কয়টা ফোল্ডার। এখানে অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, থাকবে না নর্মালি, বাট যদি থাকে সেক্ষেত্রে বুঝবেন কেমনে কোন ফোল্ডারটা আমাদের প্লাগইন। বা আমি কি পুরাটা কি ইনস্টল করে ফেলবো, পুরাটা আপলোড করে দেবো? না, যেই ফোল্ডারের ভিতরে একটা হলো পিএইচপি ফাইল থাকবে ওটা আমাদের প্লাগইন। পিএইচপি ফাইল আছে এখানে, আমি বলছি মিনিমাম একটা, ম্যাক্সিমাম যতগুলো খুশি থাকতে পারে। আছে একটাও? আছে। তার মানে এইটাই হচ্ছে আমাদের কি প্লাগইন। এই ফোল্ডারটাই আমরা এখানে রাখবো। আছে? ওকে। এখন যে কাজটা করবেন সেটা হইতেছে ইনস্টল প্লাগইনসে যান বা প্লাগইনসে ক্লিক করেন একটা, দেখেন প্লাগইনটা আসছে কিনা। এখানে আসছে, এটাকে অ্যাক্টিভেট করেন। তো ওদের বর্ণনা অনুযায়ী এখানে ক্রিয়েট লিংক নামে একটা অপশন থাকবে, মানে ডাব্লিউপি উইজার্ড ক্লোক সেকশন নামে একটা সেকশন থাকবে। তো দেখি অ্যাক্টিভেট হয় কিনা। আচ্ছা, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার দেখেন ওদের বর্ণনা অনুযায়ী এখানে উইজার্ড ক্লোক নামে একটা অপশন আছে। ওই উইজার্ড ক্লোক অপশনে আবার কি ক্রিয়েট লিংক নামে অপশন আছে ওদের বর্ণনা অনুযায়ী। দেখেন বর্ণনা পড়েই কাজ করতে পারতেছে। একটা কাজ করেন তাহলে, এখান থেকে ক্রিয়েট লিংকে ক্লিক করেন। করছি। লিংকের নাম দিতে বলতেছে একটা, সাপোজ নাম দিলাম আমি। তার মানে কি, আচ্ছা আমি না দিয়ে এরকম একটা কিছু দিলাম। আচ্ছা, দিলাম। তারপরে এখানে কি লেখা দেখেন, লিংক ডেস্টিনেশন। এই লিংকে গেলে কোথায় যাবে? ধরে নেন এই লিংকে গেলে যাবে এখানে, এখানে যাবে। ঠিক আছে, ওই লিংকে যদি কেউ যায়, আচ্ছা আমি সাপোজ পেজ, এখানে গেলে এখানে যাবে। এখন সেভ অ্যাজ লিংক, সেভ অ্যাজ প্রিসেট, সেভ অ্যাজ লিংক দিয়ে দিলাম। আমি অ্যাডভান্সড অপশনে ক্লিক করলাম, দেখেন কি লেখা, অটো ম্যাচ দিস ইউআরএলস। আচ্ছা, অ্যাডভান্সড অপশনে না গেলাম, এখানে কি লেখা, ডিসেবল সাইট ওয়াইড হেডার ফুটার ট্র্যাকিং কোড। আমি ট্র্যাকিং কোড চাইতেছি না। ট্র্যাকিং কোড মানে কতজন এই লিংকে যাইতেছে আর কি, সেটা ট্র্যাকিং করা আর কি। আমি চাইতেছি না ট্র্যাকিং করুক। এবার সেভ দেন। হ্যাঁ, না ওদের কোনো ইনফরমেশন থাকে না, ওরা কোথা থেকে আসছে, কোন দেশ থেকে, কোন জায়গা থেকে আসছে। আচ্ছা, এটা কেন ইউজ করে একটু বলি। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করি, মানে বিভিন্ন ওয়েবসাইটে, একটু এক্সাম্পল দিই। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কি বোঝায়? আপনি একজন লোকে জমি আরেকজন লোকের কাছে সেল করবেন। জমিটা আপনার, আপনি কিনবেন, আপনি সেল করবেন না। আপনি কি একটা মিডিয়া সেল করে দিলে আপনাকে একটা কি দিবে, কমিশন দিবে। ওই পেশাটার নাম কি? ব্রোকারি বা দালালি। ওই দালালি বা ব্রোকারি, ওটার স্ট্যান্ডার্ড বা স্মার্ট ওয়ার্ড হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, যাই হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং খুব মানে স্মার্ট একটা প্রফেশন। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং, এখন আপনি যে জমিটা সেল করছেন, ধরে নেন এখানে অনেক দালাল আছে, কোন লোকের মাধ্যমে জমিটা সেল হয়েছে বুঝবে কেমনে? যদি এমন একটা ওয়ে থাকে যার মাধ্যমে বুঝতে পারে, তাহলে কি আপনাকে কমিশনটা দিবে। ব্যাপারটা এরকম, আমরা যখন ওয়েবসাইটে কিছু সেল করি, সাপোজ একজন লোক ওয়েবসাইটের মাধ্যমে একটা প্রোডাক্ট সেল করবে, আমি ওয়েবসাইটের মাধ্যমে মানে প্রমোশন চালিয়ে দিচ্ছি, ওটা সেলও হয়েছে, কিন্তু আমার মাধ্যমে সেল হয়েছে না আরেকজনের মাধ্যমে সেল হয়েছে বুঝবে কেমনে যে সেল করতেছে? ঠিক আছে, তখন আমরা একটা কাজ করতে পারি, একটা লিঙ্ক জেনারেট করতে পারি। যেমন মনে করেন লিঙ্কের নামটা হইতেছে সুজন। লিঙ্কের নামটা কি? সুজন। এই লিঙ্কে গেলে মানুষ কি ওদের একটা ওয়েবসাইটের একটা পেজে চলে যাবে। এখন
আমার মাধ্যমেই আসছে এটা বুঝবে কেমনে? এই যে অ্যাডভান্স দেখতেছেন, ধরে নেন এখানে গিয়ে সে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করলো, এখন কার মাধ্যমে রেজিস্ট্রেশন করছে? এই লিঙ্কের মাধ্যমে। যে লোকের মানে যে লোকের পেজ এটা, সে বুঝবে কেমনে যে এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করছে? এখানে আমি ট্র্যাকিং দিয়ে রাখতে পারি, হেডার ট্র্যাকিং কোড, এখানে একটা ট্র্যাকিং কোড দিয়ে রাখতে পারি। ট্র্যাকিং কোড কোত্থেকে পাবেন? গুগল অ্যানালিটিক্স থেকে পাবেন, কিংবা স্ট্যাটস থেকে, হাই স্ট্যাটস থেকে পাবেন। HISTATS এখানে রেজিস্ট্রেশন করে একটা ট্র্যাকিং কোড পাবেন। ট্র্যাকিং কোডটা কি? এখানে বসাবেন। আমি ওই অতদূর যাইতেছি না, এটা পরে দেখাবো আমি। ওটা এখন আমাদের এই পার্টে মধ্যে পড়বে না, লাগবে না আমাদের আপাতত। এটা ট্র্যাকিং কোড বসা দিবেন, কোডের মাধ্যমে ওই ওয়েবসাইটে ক্লায়েন্ট যখন যাবে তখন গেলে দেখতে পারবে যে এই লিঙ্ক থেকে এখানে আসছিল। তার মানে বুঝবে যে আপনার মাধ্যমে সে রেজিস্ট্রেশন করছে। বুঝতে পারছি? সেভ দেন। এখন যদি কেউ এই লিঙ্কে যায়, SUJAN, কোথায় যাচ্ছে দেখেন। আচ্ছা, ওইখানে মানে স্পেলিং ভুল লিখছি আমি সম্ভবত। টিটা মিসিং হয়েছে এখানে। তার মানে কি, যদি কেউ এইটার মাধ্যমে যায়, সুজনের মাধ্যমে যায়, তাহলে কি ওই পেজে চলে যাবে। পেজওয়ালা বুঝবে কেমন যে এই লিঙ্কের মাধ্যমে গেছে? ওই ট্র্যাকিং কোড বসানো, সেভাবেই বুঝতে পারবে। ক্লিয়ার? এরকম করে প্লাগইনের ডেসক্রিপশন বা এরকম ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজ করবেন। বুঝতে পারছি? প্রত্যেকটা প্লাগইন, এখানে যদি 1000 প্লাগইন হয়, ডেইলি যদি একটা করে শেষ করেন 1000 দিন লাগবে। আর বছরে কয় দিন? 1000 হইতে কয় দিন লাগবে? 3 বছর লাগবে। বুঝতে পারছি? কি করা উচিত? ডেইলি 1 থেকে 150 প্লাগইন নিয়ে কাজ করা উচিত, তাই না? না, এতগুলা নিয়ে কাজ করার দরকার নেই। আপনি যতগুলা পারেন অতগুলা নিয়ে কাজ করেন, বাট যদি ফালায় রাখেন তাহলে আসলে লাভ নাই। ওয়ার্ডপ্রেসের মেইন পাওয়ারটা হচ্ছে প্লাগইনে। আপনি ওয়ার্ডপ্রেস শিখছেন, প্লাগইন ইউজ করতে পারেন না, লাভ নাই। যে ওয়েবসাইটে ট্র্যাকিং কোড বসাবো, ওই ওয়েবসাইটে গেলে ট্র্যাকিং কোড যদি বানাইতে পারেন তাহলে ঠিকই বুঝতে পারবেন কিভাবে শো করবে। বানানোটা দেখালে তখন বুঝতে পারবেন। আপাতত রেনে টেনশনের কিছু নেই। আমাদের পেজে মানে এখানে না, এখানে শো করবে কেন? আমি যদি এখানে আনতে চাই, এখানে আপনি যেখানে চান সেখানেই শো করান, আপনাকে কিন্তু কেউ মানা করে নেই। সাপোজ আপনি মেনুতে শো করতে চান, মেনুতে আমি কিছু জিনিস মিসিং করছি যাতে এই পর্যায়ে এসে দেখাতে পারি। আচ্ছা দেখেন, মেনুতে কি কি জিনিস অ্যাড করা যায়? পেজ অ্যাড করা যায়, যেটা অলরেডি আমরা দেখছি। কাস্টম লিঙ্ক অ্যাড করা যায়। কি অ্যাড করা যায়? কাস্টম লিঙ্ক। সাপোজ এখানে আমি লিঙ্কের টেক্সটে লিখে রাখলাম রেজিস্টার। কি লিখে রাখলাম? রেজিস্টার। আর ইউআরএল দিয়ে দিলাম facebook.com/softechitbd। অ্যাড নিউ করলাম। মানে কি, কেউ যদি রেজিস্টারে ক্লিক করে কই যাবে? এখানে? হ্যাঁ, এখানে যাবে। সেভ দেন। আমি যে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারি। এই যে চলে আসছে, ক্লিক করলে কই যাবে? দেখাই যাচ্ছে, ফেসবুকে চলে যাচ্ছে, তাই না? আমি যদি এখানে এটা দিয়ে রাখতাম, localhost/batch18, মানে আমাদের ওয়েবসাইটটা /সুজন। ও সরি। আচ্ছা, এবার যদি আমরা ক্লিক করি, এখানে কই যাওয়ার কথা? এখানে থাকার কথা, কিন্তু যাবে কোথায়? রিডাইরেক্ট হয়ে পেজে চলে আসছে। ব্যাপারটা এরকমই তো, তাই না? ওকে, তার মানে মেনুতে কি কি অ্যাড করা যায়? পেজ অ্যাড করা যায়, যে কোনো লিঙ্ক অ্যাড করা যায়, কাস্টম লিঙ্ক। আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা কি? ক্যাটাগরিজ। আমরা ইচ্ছে করলে আমাদের ক্যাটাগরিগুলোও কি মেনুতে অ্যাড করে রাখতে পারি। প্রথম আলোতে যেরকম দেখছিলেন যে ক্যাটাগরিগুলো মেনুতে অ্যাড করা। বুঝতে পারছি? প্লাগইন দিয়ে কিভাবে কাজ করে ক্লিয়ার? ইউজার্স, এটার কাজ কি?
ইউজার্সে গেলে যতগুলো ইউজার থাকবে আমাদের ড্যাশবোর্ডে বা এই ওয়েবসাইটে সব ইউজার শো করবে। ইউজার মানে যারা ভিজিট করে তারা না, যারা এডিট করতে পারে সাইটটা তারা, অ্যাডমিনরা আর কি। তো ইউজার কয়েক ধরনের হয়। আমি অ্যাড নিউ করে একটা নতুন ইউজার তৈরি করি। সাপোজ ইউজারের নাম দিলাম আমি ধরে নেন রানা প্লাজা, ওকে, এটা ইউজার নেম। ইমেল অ্যাড্রেস দিলাম rana@plaza@amitumi.com, ঠিক আছে। ফার্স্ট নেম দিলাম রানা, লাস্ট নেম দিলাম প্লাজা। আচ্ছা, এগুলো দেওয়া না দিলেও চলে, এগুলো দিয়ে নেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু রিকোয়ার্ড যেগুলো দিতেই হয় ওগুলো দিয়ে নিচ্ছি। মজার ব্যাপার হইতেছে, আমি যদি ফেক ইমেল অ্যাড্রেস দিই তাহলে তাকে বলার আগ পর্যন্ত সে বুঝতে পারবে না তো যে তার জন্য একটা ইউজার বানাইছি আমি। এই জন্য যার জন্য বানাবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন, বুঝতে পারছি? ওকে, দিলাম। পাসওয়ার্ড সেট করেন একটা, সাপোজ 1 2 3 4 5 6, এখানে পাসওয়ার্ড সেট করেন 1 2 3 4 5 6, ক্লিয়ার? আচ্ছা, এটা সিলেক্ট করলে তার কাছে পাসওয়ার্ডটা চলে যাবে, সিলেক্ট না করলে তার কাছে যাবে না। রোল, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে কিছু রুল থাকে। নর্মালি আমরা যখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ করি আমাদের ইউজারটা থাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, এই জন্য আমরা সব কিছু এডিট করতে পারি। কিন্তু আমরা যদি এডিটর হই, কি হই, তাইলে আমরা সবই করতে পারবো, শুধুমাত্র অ্যাপিয়ারেন্স এর ভিতরে যা আছে এগুলো অ্যাক্সেস করতে পারবো না, প্লাগইনসের ভিতরে যা আছে এগুলো অ্যাক্সেস করতে পারবো না, আরো কিছু জিনিসপত্র আমরা পাবো না। একটু দেখি কি কি পাবো। এডিটরে যাই, মানে এডিটর বানালাম রানা প্লাজাকে। ইমেল অ্যাড্রেসটা অলরেডি রেজিস্টার করা আমার, ওই যে মেইন অ্যাডমিনের সাথে। অন্য একটা দিলাম, যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম 1, এখানে দিলাম 1, একটা দিলেও হয়, বাট স্ট্রং দিবেন, ঠিক আছে? এত উইক রাখলে তো সমস্যা। রানা প্লাজা পাসওয়ার্ড কি 1, লগ ইন করেন। দেখেন সে কি কি ফ্যাসিলিটি পাইতেছে। তার কিন্তু ক্যাপাবিলিটি কমে গেছে, সে পোস্ট করতে পারবে, ক্যাটাগরি এডিট করতে পারবে, ক্যাটাগরি বানাইতে পারবে, ট্যাগ এডিট করতে পারবে, বানাইতে পারবে, মিডিয়া অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, পেজ এডিট করতে পারবে, অ্যাড করতে পারবে, কমেন্টও কি এডিট করতে পারবে, অ্যাড করতে পারবে। আর কিছুই সে পাইতেছে না। প্রোফাইল মানে সে ওই যে তার নাম ঠিকানা এগুলো আর কি, যে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এগুলো সে এডিট করতে পারবে। টুলসে গেলে সে টুলস রিলেটেড কিছু পড়তে পারবে আর কি, আর কিছুই করতে পারবে না। তো তার এখানে ক্ষমতাটা একটু কম। সে মনে করেন যে রানী, আর অ্যাডমিনিস্ট্রেটর হইতেছে রাজা, রানী প্লাজা না। আচ্ছা, ধরেন আমি রানা প্লাজারে বানাই দিলাম, এখন একটু নিচে প্রজা বানাই দিলাম। আমি আবার ইউজার্সে যাই, এবার রানা প্লাজারে বানাই দিলাম আমি অথর মানে কি? অথর মানে, আচ্ছা আমি বুঝিয়ে দিই, না দিয়ে আপনারা দেখে নিন। অথর মানে হইতেছে সে শুধুই পোস্ট করতে পারবে, পোস্ট অ্যাপ্রুভ হবে, আর কিছুই করতে পারবে না। আর নিজের প্রোফাইলটা এডিট করতে পারবে, আর কিছু না। সে পোস্ট করতে পারবে, পেজ কিন্তু বানাতে পারবে না, শুধু পোস্ট করে পোস্টটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, ওয়েবসাইটে চলে আসবে। যদি আমি তাকে বানাই কন্ট্রিবিউটর, সে পোস্ট করতে পারবে ওই অথরের মতোই, পোস্ট করতে পারবে, আর কিছুই করতে পারবে না। তার এখানে একটা ক্ষমতা লেস হবে, সেটা হচ্ছে পোস্ট করবে ঠিকই, কিন্তু অটো অ্যাপ্রুভ হবে না। এডিটর বা অ্যাডমিনিস্ট্রেটর যদি অ্যাপ্রুভ করে পোস্টটাকে, তখন অ্যাপ্রুভ হবে। এডিটর বা অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে যাবে, গিয়ে পড়বে, যদি দেখে ঠিক আছে তখন অ্যাপ্রুভ করে দিবে। বুঝতে পারছি? এরকম করা যাবে, আপনাদের মাঝে মধ্যে শো করতে পারে। আমার যদি এমন একটা ইউজার বানানো যায় যে সে শুধু পোস্ট করবে বাট অ্যাপ্রুভ হবে না, আমি চাইলে অ্যাপ্রুভ হবে, নিলে হবে না, তাহলে ওটা করতে পারেন আপনি, তাকে কন্ট্রিবিউটর বানায় রাখবেন। বুঝতে পারছি? আচ্ছা, সাবস্ক্রাইবার কিছুই করতে পারবে না, খালি তার প্রোফাইলটাকে এডিট করতে পারবে। সাপোজ আমি রানা প্লাজারে এখন সাবস্ক্রাইবার বানায় রাখলাম, হ্যাঁ, শুধু লগ ইন করতে পারবে আর প্রোফাইলটাকে এডিট করতে পারবে, আর কিছুই না।
ড্যাশবোর্ডে যদি যায় সে কিছুই পাবে না, বুঝছি? না না, মানে অনেক ওয়েবসাইট আছে যে ইউজার না হইলে ওয়েবসাইটটা ব্রাউজ করা যায় না, তখন তাকে সাবস্ক্রাইবার বানায় রাখলেন, ঠিক আছে, কিছুই করতে পারবে না, শুধু ওয়েবসাইটটা অ্যাটলিস্ট দেখতে পারবে। বা অনেক সময় ইউজার না হলে কমেন্ট করা যায় না, সেক্ষেত্রে যারা কমেন্ট করতে পারবে তাদেরকে আপনি সাবস্ক্রাইবার বানায় রাখেন, সে তো একজন ইউজার নাকি। ইউজার্স পর্যন্ত বুঝছি, চুজ দিয়ে কি করে? আমি কি খারাপ করে শিখাবো? আচ্ছা যাই হোক, আমি চাইতেছি আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলা, কন্টেন্ট কি জিনিস, পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, পেজ, কমেন্ট, এগুলো কন্টেন্ট আমার ওয়েবসাইটে। কন্টেন্টগুলোকে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে আমি ট্রান্সফার করতে চাই। কি করতে চাই? ট্রান্সফার করতে চাই। তখন আমি এই ড্যাশবোর্ড থেকে একটা এক্সএমএল ফাইলকে এক্সপোর্ট করে যেটাতে ট্রান্সফার করতে চাই ওখানে ইম্পোর্ট করে দিলেই চলে যাবে কন্টেন্ট। তো আমি একটা কাজ করি, নতুন একটা ফোল্ডারে ওয়ার্ডপ্রেস সেট আপ করি আর ট্রাই করি এটার কন্টেন্টগুলোকে ওইখানে নেওয়ার জন্য, তাইলে বুঝতে পারবেন, তাই তো? আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি www তে, সাপোজ নতুন ফোল্ডার, নতুন সাইট আছে অলরেডি, সাপোজ নিউ সাইট, এখানে আমি নতুন করে ওয়ার্ডপ্রেস সেট আপ করি, সাপোজ এটা আরেকটা ওয়েবসাইট, লোকাল হোস্ট, এগুলো তো জানি আমরা, তাই না? আচ্ছা, আমরা একটা ডাটাবেসও বানায় নিই যে কোনো নামে, তারপর wp config স্যাম্পলটারে আরেকটা ফাইল তৈরি করি, wp config.php, এটা থেকে এডিট করে কি ডাটাবেসের নামটা বসায় দিই, কি নাম? ইউসাইট, ইউজারনেম কি? রুট, পাসওয়ার্ড কি? লাইন, কেটে দেন। এবার ওয়েবসাইটে যান, ইনস্টল হয়ে গেছে অলরেডি। সেটা টাইটেল দেন, সাপোজ নতুন সাইট, ইউজার নেম দিতে পারেন আপনি নতুন @puran.com দিলাম। আচ্ছা, লগ ইন করলাম। এখন আমি এই যে ওয়েবসাইটটা ব্যাচ 18, এখানে কয়টা পোস্ট আছে? 5টা। পেজ আছে কয়টা? 4টা। আবার ক্যাটাগরিও আছে, কিছু ট্যাগও আছে। সব কিছু আমি এখানে ট্রান্সফার করতে চাই, যেখানে পেজ একটা, পোস্ট একটা, কমেন্ট একটা, কিছুই নাই। কিভাবে? হাউ? এটা করার জন্য আমাদের টুলস থেকে কোথায় যেতে হবে? এক্সপোর্টে, তাই না? এক্সপোর্ট মানে বের করবো আর কি। এখন দেখেন কি লেখা, অল কন্টেন্ট। আমি যদি চাই শুধু পোস্ট আসবে, আবার স্পেসিফিক ক্যাটাগরি আসবে, এটা করতে পারবো যে এই ক্যাটাগরির পোস্ট আসবে। আমি অল কন্টেন্ট সিলেক্ট করলাম যাতে পেজ, পোস্ট, ক্যাটাগরি সব আসে। এবার ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করলাম, দেখেন একটা এক্সএমএল ফাইল ডাউনলোড হচ্ছে। কি ফাইল? এক্সএমএল ফাইল। এবার সেভ করেন এটাকে, বুঝছে? সেভ। এখন ড্যাশবোর্ড থেকে, টুলস থেকে যান কোথায়? ইম্পোর্টে। বিভিন্ন টাইপের ওয়েবসাইট থেকে ইম্পোর্ট করা যায়, মানে ফাইল, এক্সএমএল ফাইল, যেমন ব্লগার, ব্লগ রোল, ক্যাটাগরিজ, লাইভ জার্নাল, অনেক টাইপের সাইট থেকে আমরা এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করতে পারবো। কিন্তু আমরা এক্সপোর্ট করছি কি টাইপের সাইট থেকে? ওয়ার্ডপ্রেস সাইট থেকে। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। একটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে, করেন। ইনস্টল নামে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাক্টিভেট করার পরে দেখবেন ব্রাউজ করতে বলতেছে। কি ব্রাউজ করবো বুঝতেই পারতেছেন। কোনটা সিলেক্ট করবো? এই ফাইলটা।
যে এটা কত তারিখ 28 না 13, এটা এবার আপলোড ফাইল এন্ড ইম্পোর্টে যাওয়ার পরে বলবে আগের ওয়েবসাইটে ইউজার ছিল পেন ড্রাইভ, কিন্তু তোমার ওয়েবসাইটে তো পেন ড্রাইভ না, তোমার ওয়েবসাইটে কি নতুন, তুমি কি পেন ড্রাইভ নামে নতুন একটা ইউজার বানাইতে চাও, নাকি অন্য একটা ইউজার বানাইয়া ওইটার আন্ডারে নিতে চাও পোস্ট পেজগুলা, নাকি তোমার যে ইউজার আছে ওইটার আন্ডারে নিতে চাও সবকিছু? তাহলে আপনি ওইটা সিলেক্ট করবেন, আপনার যে ইউজার অলরেডি আছে ওয়েবসাইটে ওটা সিলেক্ট করবেন যাতে নতুন ইউজার ক্রিয়েট না হয়। তারপরে ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, দেখতেছেন এটা মানে কি? আমাদের আগের ওয়েবসাইটে যত ইমেজ ছিল, কি ছিল, ইমেজ, ডকুমেন্ট ফাইল, যত ধরনের ফাইল ছিল যেগুলো পরে আপলোড করছি, আমি প্রথমে ছিল না, পরে আপলোড করছি, আমি যদি ওগুলো আনতে চাই তাহলে এটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করলাম আমি, সমস্যা নেই, করে সাবমিটে ক্লিক করলাম। হ্যাঁ, কপি হয়ে যদি থাকে, যদি ডিলিট করে দেন তাহলে তার আসবে না। আপনি একটা ওয়েবসাইট ট্রান্সফার করার ক্ষেত্রে ওয়েবসাইটে ডিলিট মেরে দিয়েছেন, এক্সএমএল ফাইল এক্সপোর্ট করে ওয়েবসাইটে ডিলিট মারছেন, এন্ড যদি আপনি ওটা ইম্পোর্ট করেন ইমেজ আসবে, ফাইল আসবে, শুধু কন্টেন্টগুলো আসবে। আচ্ছা, হয়ে গেছে। যদি দেখেন হ্যাভ ফান কথাটা শো করে, অল ডান হ্যাভ ফান, তার মানে হয়ে গেছে, ঠিক আছে। এবার হ্যাভ ফানে ক্লিক করেন, দেখেন এবার শো করবে কয়টা পেজ, কয়টা পোস্ট, কয়টা কমেন্ট, তার মানে অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। এবার ওয়েবসাইটে যান, হ্যালো ওয়ার্ল্ড, সোশ্যাল পোস্ট, নতুন আরেকটা, এগুলো তো আগের ওয়েবসাইটে ছিল, তাই না? এই যে ইমেজও আসছে দেখেন, রাইট। থিমে যেভাবে ডিজাইন করা আছে ওইভাবে শো করবে কন্টেন্টগুলো। কন্টেন্টটা থিমের মধ্যে কোনো নাই, মানে সম্পর্ক নাই। কন্টেন্ট তো কন্টেন্টই, সেটা ডিলিট না করার আগ পর্যন্ত ডিলিট হবে না। আর থিম কি? ডিজাইন। আপনি যতবার খুশি ডিজাইন চেঞ্জ করেন, কন্টেন্ট থাকবে, কন্টেন্ট চলে যাবে না, কন্টেন্ট কন্টেন্টের জায়গায় থাকবে, বুঝছি, খালি ডিজাইন চেঞ্জ হবে। এই তো আসছে, ওকে, ভালো। টুলস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার, কনসেপ্ট নিজেরা ট্রাই করে আরো ক্লিয়ার হয়ে নেন। এবার সেটিংস থেকে যদি আমি জেনারেলে যাই, কোথায়? জেনারেলে যাই, দেখেন সাইট টাইটেল, যেটা আমরা কাস্টমাইজারে দেখছিলাম, মনে আছে? এখান থেকে টাইটেল চেঞ্জ করতে পারবো, এখান থেকে ট্যাগলাইনটা চেঞ্জ করতে পারবো। আমরা যখন ওয়েবসাইট ট্রান্সফার করব, ট্রান্সফার করার আগে নতুন ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে বসায় নিব, তারপর ট্রান্সফার করবো, বুঝতে পারছি? এখন তো ট্রান্সফার করতেছি না, লিঙ্ক তো এটাই, এই জন্য এটাই থাক, সমস্যা নেই। আপনি যদি চান আপনি softicati.com এ ট্রান্সফার করবেন এই ওয়েবসাইটটাকে, তাহলে এখানে লিঙ্ক কি বসাবেন? softicati.com, যেখানে ট্রান্সফার করতে চান। ইমেল অ্যাড্রেস, আমার ওয়েবসাইটের মূল একদম প্রধান ইমেল অ্যাড্রেস কোনটা সেটা আমি এখানে সেট করব। এনিওয়ান ক্যান রেজিস্টার মানে কি? যে কেউ ইউজার হিসেবে আমার ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবে কি না। আচ্ছা, একটা কাজ করেন, উইজেটে মেটা সেট করেন, মেটা অ্যাড করেন। মেটা কি জিনিস? এই যেগুলো সাইট অ্যাডমিন, লগ আউট, এন্ট্রিজ, আরএসএস, সাবজেক্ট, এগুলো। তো আমি যদি একজন নর্মাল ভিজিটর হই, আমাকে লগ আউট এগুলো শো করবে না, কি শো করবে? লগ ইন, এন্ট্রিজ, আরএসএস, কমেন্টস, আরএসএস, এগুলো। আমি যদি এখন লগ ইন করতে চাই, লগ ইন করতে পারতেছি, কিন্তু আমি কি রেজিস্টার করতে পারতেছি ওয়েবসাইটে? না, আমি যদি চাই সবাই রেজিস্টার করতে পারবে। আমি যদি সবাইকে রেজিস্টার করার পারমিশন দিতে চাই, তাহলে কি এখানে এনিওয়ান ক্যান রেজিস্টারটা চুজ করে নিতে হবে। আর এখানে সে কি হিসেবে রেজিস্টার করবে? অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর না সাবস্ক্রাইবার? কি হিসেবে? সাবস্ক্রাইবার হিসেবে আমি রেজিস্ট্রেশনটাকে করাইতে চাই, বুঝতে পারছি? সাবস্ক্রাইবার না, আপনি চান সে পোস্ট করলে পোস্ট হয়ে যাবে অটো, তাহলে অথর বানায় রাখেন। আপনি যদি চান সে পোস্ট করবে কিন্তু আমি অ্যাপ্রুভ করা লাগবে, তাহলে কি কন্ট্রিবিউটর বানায় রাখেন, আপনার ব্যাপার। আবার অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিন না, তাহলে আপনার ডিলিট মারতে পারবে সে। সাবস্ক্রাইবার দিয়ে রাখলাম আপাতত। আর একটা বিষয়, এখানে আপনি টাইম জোন সিলেক্ট করতে পারবেন, আপনি কোন দেশের লোক।
ঢাকা, ঠিক আছে, সেভ করে। জেনারেল বুঝতে পারছি রাইটিং কি জিনিস। লেখালেখি করার সময় আমরা এই ধরনের ইমোটিকনগুলো ইউজ করতে পারবো কিনা, ওই যে ফেসবুকে দেখতে পান, যদি চান ইউজ করতে পারবো তাহলে এটা চুজ করে নেবেন, না পারলে না। যদি কেউ চান এগুলো করলেও ইমোটিকন আসবে না, তাহলে এটা কি করে নেবেন, ডিসেবল করে নেবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস শুড কারেক্ট ইনভ্যালিডলি নেস্টেড XHTML অটোমেটিক্যালি। আপনি যদি চান আপনার থিমের মধ্যে যেসব XHTML থাকবে ওগুলো অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে, তাহলে এটা সিলেক্ট করে নেবেন। আরেকটা বিষয়, আমি যদি কোনো ক্যাটাগরি চুজ না করি পোস্ট করার সময়, তাহলে আনক্যাটাগরাইজড যাবে। যদি চান অন্য ক্যাটাগরিতে যাবে ডিফল্ট ভাবে, তাহলে ওই ক্যাটাগরি চুজ করে নেবেন। ডিফল্ট পোস্ট ফরম্যাট, ডিফল্ট ভাবে পোস্টের ফরম্যাট কি থাকবে কোনো কিছু চুজ না করলে, স্ট্যান্ডার্ড। আচ্ছা, ওকে, আর কিছু এখানে চেঞ্জ করার নাই। রিডিং এ যান, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ওয়েবসাইটে ডিফল্ট ভাবে কি শো করতেছে, মানে ফ্রন্ট পেজে, ওয়েবসাইটের হোম পেজে কি শো করতেছে, পোস্টগুলো নিচে নিচে শো করতেছে। যে কোনো থিমে পোস্টই শো করে প্রথম অবস্থায়। আমি চাচ্ছি আমার ফ্রন্ট পেজে অ্যাবাউট আস পেজটা শো করবে। বুঝতে পারছি কি শো করবে, ওয়েবসাইটে আসলেই এই অ্যাবাউট আস এর কন্টেন্টই শো করবে ডিফল্ট ভাবে। সেক্ষেত্রে আমি এই যে এখানে কি দেওয়া, ফ্রন্ট পেজ ডিসপ্লেস, মানে হোম পেজে কি শো করবে, কি দেওয়া, লেটেস্ট পোস্ট চেক করা আছে, মানে রেডিওতে সিলেক্ট করা আছে। আমি যদি স্ট্যাটিক পেজ সিলেক্ট করি তাহলে কি আমার হোম পেজে আর লেটেস্ট পোস্ট শো করবে না। সেক্ষেত্রে কোন পেজটা শো করবে সেটা দেখা দেয় অ্যাবাউট আস। তাহলে পোস্টগুলোর অবস্থা কি হবে, ওগুলো কই শো করবে, ওগুলোর জন্য আরেকটা পেজ আপনি সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ স্যাম্পল পেজে গেলে পোস্টগুলো শো করবে, হোম পেজে যা শো করতেছিল এগুলো কি আমি স্যাম্পল পেজে পাঠিয়ে দিলাম, স্যাম্পল পেজে যাই লেখা থাকে ওগুলো আর শো করবে না। আরেকবার বলি, হোম পেজে নরমালি ডিফল্ট ভাবে কি সেট করা থাকে, লেটেস্ট পোস্ট, এই জন্য নিচে নিচে শো করে। আমি যদি চাই লেটেস্ট পোস্ট শো করবে না, স্ট্যাটিক পেজ সিলেক্ট করব, যে পেজটা হোম পেজে শো করতেছে পেজটা সিলেক্ট করব করে, তাহলে পোস্টগুলো হোম পেজ থেকে কই যাবে, কোন পেজে যাবে, কোন পেজে শো করবে, ওই পেজটা সিলেক্ট করে নেব। ওই পেজে যাই লেখা থাক না কেন ওইটা আর শো করবে না, পোস্টগুলোই শো করবে হোম পেজের মতো। আরেকটা বিষয়, এই যে ব্লগ পেজে শো অ্যাট মোস্ট, এখানে কয়টা পোস্ট শো করতেছিল হোম পেজে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি যদি চাইতাম হোম পেজে খালি দুইটা শো করবে, বাকিগুলো সেকেন্ড পেজে, এখানে 1 2 3 4 আসবে বা নেক্সট প্রিভিয়াস আসবে, তাহলে আমি এখান থেকে হোম পেজে লিমিট দিয়ে দিতে পারবো যে কতগুলো পোস্ট শো করার পরে তাকে পরের পেজে যেতে হবে। আমি দিয়ে দিলাম সাপোজ 3, বাট সেভ দেন। এটা হোম পেজের ক্ষেত্রেও বা অন্য পেজেও যদি পাঠান পোস্টগুলোকে তাও। আচ্ছা, রিলোড দেন এখন হোম পেজে, দেখেন কি শো করে, অ্যাবাউট আস এর কন্টেন্ট শো করতেছে। আমি যদি এখন যাই কোথায়, স্যাম্পল পেজে যাই, তাহলে কি শো করবে, পোস্টগুলো শো করতেছে। দেখেন কয়টা পোস্ট শো করে, 3টা, কারণ লিমিট কয়টা দিয়ে রাখছি। ক্লিয়ার তো? বাকিগুলো কই পাবো, এই যে ওল্ডার পোস্ট, এখানে ক্লিক করলে বাকি পোস্টগুলো শো করবে। আবার নিউয়ার পোস্টে ক্লিক করলে নতুন পোস্টগুলো শো করবে। বুঝতে পারছি? ওকে, হচ্ছে রিডিং। ডিসকাশন মানে কি, আলোচনা। আচ্ছা, ডিসকাশন বলতে কি বুঝায় দেখেন, ডিফল্ট আর্টিকেল সেটিংস, ডিফল্ট ভাবে আর্টিকেলের সেটিংস কি দিতে চান আপনি, অ্যাটেম্পট টু নোটিফাই এনি ব্লগস লিঙ্কড টু ফ্রম দ্য আর্টিকেল, মানে কি, অ্যাটেম্পট মানে কি পদক্ষেপ, টু নোটিফাই, নোটিফাই মানে কি জানানো, এনি ব্লগস লিঙ্ক টু ফ্রম দ্য আর্টিকেল। আমরা যখন পোস্ট করতে চাই, পোস্ট করি, আরেকটা পোস্টকে এটার সাথে লিঙ্ক করানো যায়, সেক্ষেত্রে আপনাকে নোটিফাই করবে আপনার পোস্ট যদি হয়ে থাকে ওই টাইপের। অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশনস ফ্রম আদার ব্লগস, আপনার কাছে নোটিফিকেশন যাবে কিনা মেইলে। অ্যালাউ পিপল টু পোস্ট কমেন্টস অন নিউ আর্টিকেল, নতুন পোস্টে লোকজন কমেন্ট করতে পারবে কি পারবে না, যদি
এটা ডিসেবল করে দেন, তাহলে আর কেউ কোনো পোস্টেই কমেন্ট করতে পারবে না। বুঝতে পারছি? আপাতত হোম পেজে আসেন, এসে দেখেন কমেন্টের বক্স আছে। যদি কি এটা করে দেই, তারপরে কি করি, সেভ করি, রিলোড করি, কমেন্ট অপশন আসে কিনা দেখেন, আসে। যদি আমি নর্মাল ইউজার হই, আসে তো। আচ্ছা, যাই হোক, তাহলে আমি বুঝতে ভুল করছিলাম। আমরা পোস্ট মানে কমেন্টটা অন্যভাবে ডিসেবল করব। যাই হোক, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। একটু দেখেন, নেম আর ইমেল কি রিকোয়ার্ড করা, এগুলো লিখতে হবে, নাহলে কমেন্ট করতে পারবেন। আপনি যদি চান না আমি রিকোয়ার্ড করতে চাই না, তাহলে এটা উঠে দিবেন। আচ্ছা, ইউজার্স মাস্ট বি রেজিস্টার্ড এন্ড লগড ইন টু কমেন্ট। আমি বলছিলাম না, যদি আপনি চান কেউ রেজিস্টার করা থাকলে তখনই সে কমেন্ট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তাহলে কি এটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে মানুষ কমেন্ট করার জন্য রেজিস্টার করতে হবে, তারা লগ ইন করে তারপর কমেন্ট করতে হবে। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস। আপনি যদি চান ঠিক এতদিন পরে কেউ আর এই পোস্টে কমেন্ট করতে পারবে না, তাহলে লিমিট দিয়ে দিতে পারবেন। যাদের ঘুম আসতেছে চোখে পানি দিয়ে আসেন। আচ্ছা, এনাবল থ্রেডেড নেস্টেড কমেন্টস। আপনার কমেন্টে যদি কেউ রিপ্লাই করে কতগুলো স্টেপ পর্যন্ত যেতে পারবে, এই টাইপেরই বোঝানো হচ্ছে সম্ভবত। আচ্ছা, ব্রেক কমেন্টস ইনটু পেজেস উইথ 50 টপ লেভেল কমেন্টস। পার পেজে কতগুলো কমেন্ট শো করতে পারবে ম্যাক্সিমাম, ওই টাইপের। এনিওয়ান পোস্টেজ এ কমেন্ট। আচ্ছা, ইমেল মি হোয়েন এভার। আমাকে ইমেল করো যখন কেউ কমেন্ট করবে। এটা উঠে দিলে কেউ কমেন্ট করলে আবার আপনার মেইলে নোটিফিকেশন যাবে না। যদি চান যাবে, তাহলে এটা চুজ করা থাকতে হবে। এটা এমনি চুজ করা থাকে। এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। কেউ যদি কমেন্ট করে আর সেটা অ্যাপ্রুভালের জন্য দরকার হয়, তাহলে আপনার মেইলে একটা নোটিফিকেশন যেতে পারে। বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স। কমেন্ট শো করার আগে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড। এটা দিয়ে রাখবেন যাতে কেউ কমেন্ট করলে অটো অ্যাপ্রুভ না হয়। বুঝতে পারছি? যাতে আপনার অ্যাপ্রুভালের পরে কমেন্ট শো করে। কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট। এটা মানে কি? এটা মানে তার যদি আগেও কোনো কমেন্ট অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে পরবর্তীতে তার অ্যাপ্রুভাল লাগবে না। এটা উঠে দিবেন। এটা দিলে সমস্যা আছে। সে ফার্স্টে ভালো কমেন্ট দিল, ভালো পোস্ট, পরে খারাপ কমেন্ট দিল, হলো না তো। এই জন্য এটা উঠে দিবেন, এটা দিয়ে রাখবেন যাতে সবসময় অ্যাপ্রুভাল লাগে। সাপোজ 1000 লোক কমেন্ট করছে, তখন কেমনে এডিট করবে? ওকে, এনিওয়ে, এগুলো আমাদের খুব একটা লাগবে না। আমাদের যদি চান আপনি আপনার ইয়ের মধ্যে ওই আপনার এখানে ছবির মধ্যে এই ধরনের কিছু শো করুক, তাহলে এটা সিলেক্ট করে নিতে পারেন এগুলোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, এরকম কিছু অ্যাভাটার শো করে নিতে পারেন আপনার ইউজারের সাথে। নইলে তো দেখতে খারাপ লাগতেছে, মনে হচ্ছে কোনো ছবি অ্যাড করেনি। মিডিয়া মানে কি? ওই মিডিয়া না, এটা মানে হচ্ছে আমরা যখন আমাদের বিভিন্ন ছবি আপলোড করি, যেমন দেখাচ্ছি আমি একটা পোস্ট করি, ধরে নেন নতুন একটা পোস্ট, আমি ঠিক এই জায়গার মধ্যে অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, একটা ছবি সিলেক্ট করলাম, করার পরে একটু নিচে গেলে দেখবেন এখানে সাইজ দেওয়া থাকে। কি দেওয়া থাকে? সাইজে মিডিয়ামে কি লেখা? 300 × এখানে দেখেন 300 × 300 দেওয়া না? এর মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্স উইথ। মিডিয়াম ম্যাক্সিমাম 300 হইতে পারবে, এর বাইরে হবে না। আপনি মিডিয়াম চুজ করলে সে এখন আপনি চাইতেছেন আপনার ওয়েবসাইটে যত মানুষজন ছবি আপলোড করবে, সেটা যদি থাম্বনেইলও হয়, মানে থাম্বনেইল সাইজও হয়, তাও মানে 500 হবে ম্যাক্সিমাম, বা হাইট হইতে পারে 300, এর বেশি হওয়া যাবে না। যদি হয়ও অটোমেটিক ছোট হয়ে যাবে। বুঝতে পারছি? ছোট হবে বলতে কেটে যাবে, কিন্তু সিএসএস ছোট হবে না, ওটা ছোট হিসেবেই আপলোড হবে।
ক্লিয়ার? একটা ইমেজ আছে, আমি আরো ক্লিয়ারলি বুঝাই। আমরা যখন মিডিয়া থেকে একটা ইমেজ আপলোড করি, এটা তিনটা সাইজে আপলোড হবে, তিনটা সাইজে আপলোড হবে। আপলোড কিন্তু একটা ইমেজ হবে না, কয়টা হবে? তিনটা ইমেজ। এটা দেখা নিয়ে আসি, ডাব্লিউপি কন্টেন্টে যান, দেখেন আপলোডস, এই ফোল্ডারের মধ্যেই আমরা যা আপলোড করি ওগুলা যায়। এখানে যান 2015, মানে আমাদের এই সাল, 5 মাস। এই ইমেজটাকে তাকান, কত? কারণ কি, এখানে ছিল 150x150 থাম্বনেইল সাইজ। এটা কত? সরি, এটা কত? 300x213, কারণ ম্যাক্সিমাম সে 300 পাইছে। এটা হচ্ছে সেকেন্ড ইমেজ, লার্জ ইমেজ। হ্যাঁ, এটা এই যে 380x270, ওটা অত বড়ই ছিল। মেইন ইমেজটা আপলোড হবে, প্লাস আরো দুইটা এক্সট্রা সাইজের ইমেজ আপলোড হবে। আমরা একটা ইমেজ আপলোড করলে তাহলে কয়টা আপলোড হয়? তিনটা। একটা হচ্ছে অরিজিনালটা, একটা হচ্ছে 150x মানে থাম্বনেইল সাইজের, আর একটা কি মিডিয়াম সাইজের। অরিজিনালটা হচ্ছে বড়টা আর কি, এই যে এটা। ওটা যদি আবার 1024-এর বেশি হয় তাহলে কি ওটা অটো 1024-এ কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছি? তা আমি ইচ্ছা করলে এই সাইজগুলোকে মডিফাই করে দিতে পারবো, যে থাম্বনেইল সাইজ এততে আপলোড হবে, মিডিয়াম সাইজ এততে ক্রপ হবে, এই টাইপের আমি ডিফাইন করে দিতে পারবো। বুঝতে পারছি? পারমালিঙ্কস, এটা অনেক ইম্পর্টেন্ট। পারমালিঙ্কস বলতে বুঝায় আমরা যত পেজ বানাবো, যত পোস্ট বানাবো, যত কিছু বানাবো, এটা যদি ডিফল্ট সেট করা থাকে, কি সেট করা থাকে? ডিফল্ট স্ট্রাকচার সেট করা থাকে, তাহলে একটা পোস্টে যান, একটা পোস্টে যান। আচ্ছা, একটা পেজে গেলাম আমি, দেখেন পেজের লিঙ্কটা কেমন আসছে। page_id = 2, ঠিক আছে? কোন একটা পোস্টে যখন যাবেন তখন কিভাবে আসে দেখেন, p = 40। পোস্টের নামটা যদি শো করতো ভালো হইতো না? ভালো হইতো তো। কি করতে পারি তাহলে? আমরা যদি এটা সিলেক্ট করি যে ডে এন্ড নেম, তাহলে স্ট্রাকচারটা হবে এরকম, ফার্স্টে সাল, পরে মাস, পরে দিন, পরে পোস্টের নাম। এবার সেভ দেন, রিলোড দেন, দেখেন পেজের নাম ঠিকঠাকই আসতেছে, কিন্তু যখন পোস্টে যাব ওই যে সাল, মাস, দিন, তারপর পোস্টের নাম। আমি যদি এটা সিলেক্ট করি যে পোস্ট নেম, তাহলে সবসময় ঠিক আমাদের ওয়েবসাইটের পরে পোস্টের নামটা বা পেজের নামটাই শো করবে লিঙ্কে স্লাগ হিসেবে। দেখেন একটা পেজে গেলাম, ওই যে পেজের নামটাই শো করতেছে, একটা পোস্টে গেলাম, ওই যে পোস্টের নামটাই শো করতেছে। বুঝতে পারছি? ক্লিয়ার তো? কোনো কনফিউশন আছে? এই হচ্ছে পারমালিঙ্ক। আমরা প্রথমেই ওয়েবসাইট, আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব, সর্বপ্রথম যাই করুন না কেন পারমালিঙ্কটা পোস্ট নেম সিলেক্ট করে দিয়েন, নইলে সমস্যা হবে। ঠিক আছে? কি করে দিবেন? পোস্ট নেম সিলেক্ট করে একটা সেভ দিবেন, তারপর থেকে আপনি কাজ শুরু করেন। শেষ, ড্যাশবোর্ডের ইন্ট্রোডিউশন শেষ। ড্যাশবোর্ডে যদি আর কিছু থেকে থাকে তাহলে আমি দেখাই, যেমন হোম পেজে আসলাম, দেখেন এটা কমেন্ট বক্স আছে, আমি চাচ্ছি কমেন্ট বক্সটা যাতে শো না করে, ডিফল্ট ভাবে শো করতেছে। তাহলে যেটা করতে পারি, ওই পেজে গিয়ে, যে পেজ থেকে কমেন্ট বক্স বাদ দিতে চাই, ওই পেজে গিয়ে আমি স্ক্রিন অপশনে ক্লিক করব। কোথায়? উপর থেকে স্ক্রিন অপশনে ক্লিক করলে দেখবেন অনেক কিছু এখানে ডিসেবল করা। সেখান থেকে ডিসকাশনে ক্লিক করব। কোথায়? ডিসকাশনে ক্লিক করব, করে একটু নিচে যান, দেখেন এখানে দুটো অপশন আছে, অ্যালাউ কমেন্টস, অ্যালাউ ট্র্যাকব্যাকস এন্ড পিনব্যাকস। এই দুইটা উঠায় দিবেন, দিয়া আপডেট দিবেন। তারপর থেকে কমেন্ট বক্স আসবে না ওই পেজে। আছে কমেন্ট বক্স? একটা কাজ করেন, স্যাম্পল পেজে যান, আছে এখানে, কোনো একটা পোস্টে যান, এই পোস্টে কিন্তু আছে। আপনি যদি চান এই পোস্টের নিচে কমেন্ট বক্স থাকবে না, তাহলে ওই পোস্টটা এডিট করেন। পোস্টটা এডিট করে কোথায় যাবেন? স্ক্রিন অপশন, ডিসকাশন, অ্যালাউ কমেন্টস, অ্যালাউ ট্র্যাকব্যাক এন্ড পিনব্যাক, এটাকে উঠায় দিয়ে আপডেট দেন। এবার আরেকবার ওই পোস্টে যান, দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে? ক্লিয়ার তো? কনফিউশন আছে? না থাকলে ভালো। আপনাদের
আপনাদের কাজ মিনিমাম 20টা ফ্রি থিম ইনস্টল করবেন। আচ্ছা, ফার্স্টের কাজ হইতেছে ড্যাশবোর্ডের সবকিছু আরেকবার দেখবেন। আমি তো দেখাইলামই, নিজে নিজে এখন খুঁজে বাইর করে করে দেখেন কোনটা কি কাজ করে, নিজেকে বুঝান, নিজেকে শেখান যে এটা দিয়ে এই কাজ করে। বুঝতে পারছি? টোটাল প্রত্যেকটা কোনা কোনা যখন একদম ছান মারা শেষ হয়ে যাবে তখন কি 20টা ফ্রি থিম ইনস্টল করবেন, একটা একটা করে, সবাই একসাথে না। একটা ইনস্টল করবেন, ওটা দিয়ে একটা প্রফেশনাল সাইট ডেভেলপ করবেন। আপনার মাথায় যদি না আসে আমি কি কন্টেন্ট অ্যাড করব, তাইলে একটা কাজ করতে পারেন, softacademy.com এ গিয়ে এখানে যা যা আছে, হোম পেজে যা আছে, তারপর অন্যান্য পেজে যা আছে, এগুলা পেজগুলো বানাইতে পারেন, মেনুতে অ্যাড করতে পারেন, লোগো সেট করতে পারেন। ঠিক আছে? ওইভাবেই কাজ করবেন। বুঝতে পারছেন? মিনিমাম একটা একটা করে, একটা শেষ হবে স্ক্রিনশট গ্রুপে শেয়ার করবেন, আমার ওয়েবসাইট শেষ। প্রত্যেকটা পেজের স্ক্রিনশট শেয়ার করবেন, প্রত্যেকটা পেজ, শুধু হোম পেজ না। ওটা শেষ হওয়ার পরে পরে আরেকটা থিম নিয়ে কাজ করবেন। আগামী 5 দিনে 20টা দিন শেষ করবেন। শো না করলে ওটা থিমই না, ওটা ভুল থিম, সে ভুলভাবে কোডিং করছে। আচ্ছা, একটু saidul.wordpressbangla.com। আচ্ছা, আচ্ছা, এটার ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে? ওকে, লগ ইন করে দেখাচ্ছি। কিছু থিম আছে যেগুলো মানে বিশেষ করে ফ্রি থিমের ক্ষেত্রে অনেক থিম আছে হোম পেজে ডিফল্ট ভাবে লেটেস্ট পোস্ট শো করে না। আপনি লেটেস্ট পোস্ট যদি শো করানো দরকার হয় যে ওইভাবে। আচ্ছা, একটু ইউজার নেম পাসওয়ার্ডটা বলেন, দেখাচ্ছি। এস SRT সাইদুর N 93 I love my life @1। SRT কেটে দিব না, ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড এটাই। ইউজার নেম এটা, ইউজার নেমের সমস্যা নেই, সমস্যা পাসওয়ার্ডে। ইউজার নেমে ভুল হইলে দেখেন, ইউজার নেমে ভুল হইলে কি হয় দেখেন, ইউজার নেমে ভুল হইলে, আচ্ছা সরি, ইউজার নেমটাই চলে যায়, এই যে নাই। আপনি ইউজার নেম ঠিক আছে দেখেই আছে। আচ্ছা, I love my life 1, একবার লাভ করবেন। আচ্ছা, আসছে। ওকে, আপনার যে পেজটা আছে ব্লগ, আপনি যাচ্ছেন ওই পেজের মধ্যে আপনার পোস্টগুলোকে শো করতে, সেক্ষেত্রে সেটিংস থেকে কই যাবেন, এডিটিং গিয়ে, আচ্ছা এটাকে আপনার স্ট্যাটিক পেজ সিলেক্ট করেন, আর এখান থেকে কি করবেন, ব্লগ সিলেক্ট করেন। এবার আপনার হোম পেজে যান, ঠিক আছে তো হোম পেজটা, এবার ব্লগে যান। আমি এখানে কন্ডিশন দিছি, যদি খুঁজে না পান কোন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, যদি বলছিলাম, আমি বললাম যদি আপনি অসুস্থ হন স্কুল আসার দরকার নেই, আপনি সুস্থ থাকা অবস্থায় আসলেন না, এখানে কন্ডিশন আছে যদি অসুস্থ থাকেন। যাই হোক, বুঝতে পারছি। মেনুকে আপনি সেট করে আমি যাবি এরকম করে মিনিমাম 20টা। আমি নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রি থিম দিয়ে টোটাল একটা ওয়েবসাইট কমপ্লিট করব, একটা ফ্রি থিম দিয়ে। ঠিক তার পরের ক্লাস থেকে আমরা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করা শিখবো, আর প্রিমিয়াম প্লাগইন নিয়ে কাজ করা শিখবো। বুঝতে পারছি? তার আগে এগুলো শেষ করবেন, নইলে ওটা বুঝবেন না।